আসর ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে জুবুথুবু হয়ে বসে আছে 15 বছরের মেয়ে নূরা। পুরো নাম নুসরাত জাহান নূরা। ওর কোলে শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদে চলেছে, কিন্তু নূরা কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তান না, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতা ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিনে হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলে আর হয়নি। অতীত মনে হতেই চোখের কোণ বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটে ওর বরের, আরশাদ চৌধুরী, যে কিনা গুনে গুনে ওর চেয়ে 16 বছরের বড়। লোকটার গলার স্বর গম্ভীর। যখন কথা বলে নোরার রক্ত হিম হয়ে যায়। নোরা এখন পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছে। আরশাদ গম্ভীর আর কিছুটা রাগী স্বরে বলে, তখন থেকে কাঁদছে, শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? নোরা মিনমিন করে বলে, কি খাওয়ামো? এখানে তো দুধ নাই। তোমাকে এনেছে কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেনি? মাথা নাড়ায় নোরা। আরশাদ আগের মতো একই সুরে বলে, তুমি ওকে খাওয়াবে, নিজের ব্রেস্ট ফিডিং করাও ওকে। নোরা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। আরশাদের গম্ভীর রাগী চোখ মুখ দেখে সাথে সাথেই মাথা নত করে নেয়। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসবো। মাথা নাড়ায় নোরা। আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নোরা বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে, আবার বাচ্চাটাকে ফিডিং করাতে শুরু করে। প্রথমে অবশ্য ওর অনেক সুসুরি লাগছিল আর অস্বস্তি বোধও হচ্ছিল। বারবার সরিয়ে নিচ্ছিল বুক থেকে। বাচ্চাটা খেতে পেয়েও আবার না পেয়ে আগের চেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল। আরশাদের ভয়ে নিজের সব অস্বস্তি বোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করেছে। ঠিক 30 মিনিট পরেই রুমে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে ওর ছেলে আব্রাহাম ঘুমিয়ে গেছে, আর নোরা আব্রাহামের পাশে শুয়ে আছে। এই মেয়ে, ঘুমাতে বলেছি তোমাকে আমি। মাত্রই শুয়েছিল নোরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগী গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো। কথাগুলো বলে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নোরা বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়, বিড়বিড় করে বলে, আল্লাহ, কি এমন পাপ করছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? এক জাহান্নাম থেকে তুইলাইন না, আবার কই ফালাইলা? 10 লক্ষ টাকার বিনিময়ে 15 বছরের ধর্ষিতা নোরাকে কিনে এনে বিয়ে করেছে আরশাদ চৌধুরী। অবশ্য নোরা শুধু ধর্ষিতা নয়, বিধবাও। যেই ছেলে ধর্ষণ করেছিল, বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথেই ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। এমন ধর্ষিতা মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর বাবা মাও কেউ বেঁচে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতো কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফয়সালা করে দিয়েছিল, নোরার দরিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিল। এছাড়া আর উপায় কি? তিনি তো নোরাকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। ভুক্তভোগীদেরকেই কোণঠাসা করে রাখে সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই। নোরার সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পাইয়ে দেয়নি কেউ। ভ্যান চালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি তখন। তার অত টাকা পয়সা নেই মানুষের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে খরচ করার মতন। নোরার এবার কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছিল। বিয়ের 7 মাস পর স্বামী নামক সেই জানোয়ার ধর্ষক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন নোরা 7 মাসের গর্ভবতী ছিল। স্বামী মারা যাওয়ার 3.5 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরশাদ চৌধুরীর কাছে। ওর ভাগ্যটা এত ভালো কেন? 14 বছর বয়সে এক পুরুষের লালসার শিকার হয়ে তার বউ হয়ে গিয়েছিল। 15 বছর বয়সে গর্ভবতী অবস্থায় আবার বিধবাও হয়ে গিয়েছিল। ভাগ্যের ফেরে আবারও 15 বছর বয়সে আরেক পুরুষের বউ হয়ে গেল আজ। এখানেও যে ভালো থাকবে না, সুখে থাকবে না, সেটা প্রথমেই বুঝতে পেরেছে। 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনে ওকে মোটেও রানী বানিয়ে রাখবে না আরশাদ, এটা বুঝতে পেরে গেছে নোরা। দেখা যাক ভাগ্যে এবার কি আছে। আরশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নোরা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। কিছুটা ধমকে সুরে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? 2 মিনিটের মধ্যে কাপড় চোপড় খুলে বিছানায় আসবে। কথাগুলো বলতে বলতে মেন লাইট অফ করে ড্রিম লাইট অন করে বিছানায় বসে। নোরা যেন বরফের মতো জমে গেছে।
ওর মধ্যে একটুও নড়াচড়া নেই, শ্বাসও বোধ হয় নিচ্ছে না। আরশাদ পুনরায় ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? কি বলেছি আমি? 2 মিনিটের মধ্যে আমি যেভাবে বলেছি সেভাবে চাই তোমাকে আমার সামনে। আব্রাহামকে বুকে আগলে ধরে একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে নুরা। আব্রাহাম এতক্ষণ জেগেই ছিল, একটু আগেই ঘুমালো। ছোট মেয়েটার নাজুক দেহ খানা ব্যথায় জর্জরিত হয়ে আছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে কান্নার শব্দ নেই, নেই কোনো অভিযোগ। জীবন ওকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়েই নিয়েছে। আনন্দের চেয়ে বেশি কষ্টই সহ্য করেছে বেশি। চোখ তুলে আরশাদের দিকে তাকায়। লোকটা উপর হয়ে শুয়ে আছে, মুখ ওর দিকেই ফিরিয়ে রাখা। গম্ভীর রাগে চোখ মুখ এখন শান্ত। লোকটা ভীষণ পাষাণ, ওকে অনেক কষ্ট দিয়েছে। একটুও দয়া মায়া নেই লোকটার মধ্যে। চোখ বন্ধ করে নেয় নুরা। ডুবে যায় সেই সন্ধ্যায়। নুরার কাকি হাঁস মুরগি পালন করেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও হাঁসগুলো খাল থেকে উঠে আসছিল না বাড়িতে। কাকি হাঁসগুলোকে ধাওয়া দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নুরাকে খালে পাঠায়। বেশি দেরি হয়ে গেলে শেয়াল ধরে ধরে খেয়ে ফেলে, নয়তো মেরে ফেলে। হাঁসগুলোকে ধাওয়া দিয়ে খাল থেকে তুলে নেয় নুরা। নিজে যখন উঠতে যাবে তখন হুট করে ওর সামনে এসে দাঁড়ায় অনিক। ছেলেটাকে দেখেই চমকে ওঠে নুরা। দ্রুত পা চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আচমকা ওকে চেপে ধরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আশেপাশে কেউ ছিল না তখন। খালের আশেপাশে বাড়িঘরও নেই। নুরা একটা চিৎকার দিতে পেরেছিল, তবে সেই চিৎকার কারো কানে বোধহয় পৌঁছায়নি। মাগরিবের আজান হচ্ছিল চারদিকে। 14 বছরের হ্যাংলা পাতলা নোরা 25 বছরের এক তাগড়া জোয়ান ছেলের সাথে পেরে ওঠে না। অনেক নামক নরপশুর লালসার শিকার হয় সেই সন্ধ্যায়। নোরার কাকি বাড়ির সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে নোরাকে খুঁজতে বের হন। উনার ভীষণ রাগ হচ্ছিল নোরার উপর। নোরার কাকা তখনও বাড়িতে ফেরেনি। নোরা এমনিতে কোনোদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। আজকে হাঁসগুলো নিয়ে আসার জন্য গিয়ে কোথায় বসে আছে কে জানে। আশেপাশের প্রতিবেশীর বাড়িতে খোঁজ খবর নিয়ে খুঁজে না পেয়ে খালের পাড়ে এগিয়ে আসেন। গলা ছেড়ে দুই মা ছেলে নোরার নাম ধরে ডাকতে শুরু করে। ডাকাডাকির এক পর্যায়ে টর্চ লাইটের আলোয় খালের আশেপাশে নজর বুলায়। খালের পাড়ে তৈরি হওয়া ছোট ছোট আগাছার ঝোপ ছাড় নাড়াচাড়া করছে। কৌতূহল নিয়ে দুজন আগায় ঝোপের দিকে। শেয়াল বা কুকুরও হতে পারে, তবুও মনে সাহস জুগিয়ে আগায় দুজন। কাছে এগিয়ে আসতেই তড়িৎ গতিতে উল্টো ঘুরে দাঁড়ায় নোরার 13 বছরের চাচাতো ভাই নূর নবী। নোরার গায়ে কাপড় নেই, ওড়না দিয়ে হাত মুখ বাঁধা, জামা দিয়ে পা বেঁধে রাখা, হাতের সাথে উল্টো করে। উঠে দাঁড়ানোর কোনো উপায় নেই। নোরার কাকি নোরার অবস্থা দেখে শকড হয়ে দাঁড়িয়ে আছেন। নোরার সাথে কি হয়েছে বুঝতে একটুও বাকি নেই। নোরা সামানে ছটফট করছে আর গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাওয়ার কারণেই আগাছাগুলো নড়ছিল এতক্ষণ। কাকি দ্রুত নোরার হাত পা খুলে কাপড় পরিয়ে দেন। ব্লিডিং হচ্ছে এখনো, শরীরের জায়গায় জায়গায় কামড়ের দাগ। নোরা কাকিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নূর নবী তখনও উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। নোরাকে নিয়ে নোরার কাকা কাকি আর গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক অনেকদের বাড়িতে আসে। বখাটে অনেক তখন বাড়িতেই ছিল। অনেকে অস্বীকার করতে পারেনি কিছুই। নোরাকে খালের দিকে আগাতে দেখে পিছু নিয়েছিল অনেক। নোরার উপর ওর নজর ছিল অনেক আগে থেকেই। গ্রামের অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো অনেক, এটা গ্রামের অনেক মানুষই জানে। পরের দিন বড় করে সালিশ বসে। সেখানে ফয়সালা হয় নোরাকে 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে করবে অনেক। দুই পক্ষ মেনে নেয়, এছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক আয় রোজগার করতো না কিছু। বাপের টাকায় ঘুরে ফিরে বেড়াতো, নেশাপানি খেত, পড়াশোনাও করেনি। অনেকের বাবার একটা ছোটখাটো চায়ের স্টল ছিল, সেখানেও সেরকম আয় হতো না। গ্রামের মানুষের নজরে তখন তারা খারাপ পরিবার। মানুষের কটু কথা হাসাহাসি চলতেই থাকতো রোজ। বিয়ের আগে রেপ হলেও বিয়ের পর হতো ম্যারিটাল রেপ। প্রায় প্রতি রাতে ব্যথায় জর্জরিত করে দিত অনেক। নোরা কাঁদলে গলা চেপে ধরতো, ভয় দেখাতো, গায়ে হাত তুলতো। ছোট মেয়েটা ভয়ে চুপচাপ সব সহ্য করে নিত, কাউকে কিছু বলার সাহস পেত না। 2 মাস পরেই বুঝতে পারে গর্ভে সন্তান চলে এসেছে। অনেক তখনও সে আগের মতোই ছন্ন ছাড়া বাউন্ডুলে বেকার বখাটে। নোরার আলোতে ভরা জীবনে অন্ধকার হয়ে এসেছিল অনেক। সে অন্ধকার ওকে গ্রাস করে নিয়েছিল পুরোপুরি। বিয়ের পরে অনেক আগের মতোই মেয়েদের উত্ত্যক্ত করত। গ্রামের মানুষ অনেককে গ্রাম থেকে বের করে দিতে চায়। গ্রামের মানুষ বের করে দেওয়ার আগেই অনেকের বাবা মা নোরা আর অনেককে নিয়ে পাড়ি জমায় ঢাকায়।
বস্তির মতো একটা এলাকায় বাসা ভাড়ায় উঠে দুটো রুম নিয়ে অনেকের বাবা ফ্লাক্সের চা নিয়ে ফেরি করে বিক্রি করত। অনেককে জোর করে একটা রিক্সা ম্যানেজ করে দেন অনেকের বাবা অন্য একজনের মাধ্যমে। অনেক একদিন রিক্সা চালালে 3 দিন বসে থাকে। হাতে যে কয়েক টাকা থাকে সেগুলো দিয়ে বিড়ি সিগারেট গাঁজা খেয়ে শেষ করে। আবার একদিন দুদিন চালায়। নুরা অনেককে কিছু বলার সাহস পেত না। নিজের কিছু প্রয়োজন হলেও মুখ ফুটে বলতে পারত না। অনেকের প্রতি ভালোবাসা বলতে ছিল না কিছুই ওর মনের মধ্যে। যা ছিল তা শুধুই ঘৃণা, রাগ আর ক্ষোভ। এভাবেই দিন আগাতে থাকে। নুরা তখন 7 মাসের গর্ভবতী। বিকেলে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ওদের ঘরের দুয়ারে অনেক মানুষের ভিড় জমে যায়। কান্নার শব্দ ভেসে আসে ওর কানে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে থাকার ঘরের সামনে। নজরে আসে অনেকের রক্তাক্ত নির্জীব দেহ। নুরা স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অনেকের নির্জীব দেহের দিকে। সেদিন ওর কাকিও এভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল ওর দিকে। অনেকের সাথে কি হয়েছিল, ওকে কেন মেরেছে, কে মেরেছে, কখনোই জানতে চায়নি নুরা। অনেকের মৃত্যুতে আয়োজন আহাজারি করে ওর কান্নাও আসেনি। 7 মাস একসাথে থাকলেও মন দেওয়া নেওয়া হয়নি দুজনের। দৈহিক চাহিদায় অনেক ওর কাছে আসতো, প্রয়োজন শেষে আবার দূরে ঠেলে দিত। অনেককে ভালোবাসার মতো কিছুই করেনি অনেক ওর জন্য। অনেক কোনো ভালো স্মৃতি দেয়নি ওকে। সবসময় নিজের ভোগের বস্তুর মতো দেখেছে আর ব্যবহার করেছে। এমন মানুষের প্রতি ভালোবাসা কিভাবে জন্মাবে? অনেকের জন্য কান্না না আসলেও নিজের সন্তানের জন্য কান্না আসছিল। ও এতিম, আর ওর সন্তানও দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেল। এতিমদের এই সমাজে কোনো দাম নেই। এই সমাজে এতিম মানে বোঝা। আশেপাশের অনেকেই বলাবলি করছিল, এটা কেমন বউ, জামাই মরে গেছে কিন্তু কাঁদে না কেন? কেউ তো আর জানে না ওর ছোট মনের ভেতর কত ক্ষত আর দুঃখ জমে আছে। সেই দুঃখ ভেদ করে অনেকের জন্য কান্না আসতে পারছে না ওর 2 চোখে। অনেককে গ্রামে নিয়ে দাফন করা হয়েছে। অনেকের একটা ছোট বোন আছে, বিয়ে হয়েছে অনেক আগে, তার 2টো সন্তানও আছে। অনেকের আর কোনো ভাই বোন নেই। অনেকের শোক কাটিয়ে ওঠার আগে অনেকের বাবা মা নুরাকে নিয়ে ঢাকায় ফিরে আসে। অনেকের বাবা মায়ের ঢাকায় থাকার আর কোনো দরকার নেই। বখাটে অনেক তো নেই মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। কয়েকজন কিছু টাকা পাবে তাদের কাছে, সেগুলো পরিশোধ করে গ্রামে ফিরে যাবে আবার। একা রুমে রাতে শুয়ে অনেকের কথা স্মরণ হতো নুরার। আশ্চর্য, যার মৃত্যুতেও ওর কান্না আসেনি, এখন তার অনুপস্থিতিতে তার শূন্যতা অনুভব করছে। অনেক আর আসেনি ওই রুমে। ওকে ঘুম থেকে টেনে তুলে ব্যথায় জর্জরিত করেনি, গলা চেপে ধরেনি, গালাগালি করেনি, গায়ে হাত তোলেনি। ওকে যন্ত্রণা দেওয়ার জন্য আর ফিরে আসেনি। সবাইকে মুক্তি দিয়ে চলে গিয়েছে সারা জীবনের জন্য। অনেকের মৃত্যুর 1.5 মাস পেরিয়ে যায়। নুরা শুনেছিল অনেককে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। রিক্সা চালাতে গিয়ে কোনো মেয়ের সাথে নাকি ঝামেলা করেছিল। অবশ্য এই ছেলের তো সুন্দরী মেয়ে দেখলে হুঁশ থাকতো না। বেশি কিছু জানার আগ্রহ দেখায়নি নুরা। নামাজ পড়ে অনেকের জন্য দোয়া করত। যতই হোক স্বামী ছিল তো। দুপুরে রান্নার শেষে গোসল করে নামাজ আদায় করে খাবার খায়। বিছানায় শোয়ার পর অনুভব করে পেটের ভেতর বাচ্চা নড়াচড়া করছে না। স্মরণ হয় আজ সকাল থেকেই খুব একটা নড়াচড়া করেনি। ডেলিভারির সময়ও প্রায় হয়ে এসেছে। গ্রামে কাকার বাড়িতে চলে যেতে চেয়েছিল, তবে ওর শ্বশুর শাশুড়ি রাজি হননি। ওনারও গ্রামে ফিরে যেতে চাইলেও আর যাননি, হয়তো আর যাবেনও না। বিকেলে শাশুড়িকে জানাই বাচ্চা নড়াচড়া করছে না দুপুর থেকে। সে গুরুত্ব না দিয়ে বলেছিলেন, মধ্যে মধ্যে বাচ্চা চুপচাপ থাকে, সমস্যা নাই, পরে আবার নড়াচড়া করব। কিন্তু ওর বাচ্চা আর নড়াচড়া করেনি। রাতে পেইন শুরু হয়। পরের দিন সকালে হাসপাতালে যাওয়ার পর মৃত বাচ্চা ডেলিভারি হয়। মেয়ে হয়েছিল। নুরা নিজের সন্তান হারিয়ে সেদিন কেঁদেছিল ভীষণ। পরে আবার আস্তে আস্তে নিজেই নিজের মনকে বুঝ দিয়েছে, এতিম হয়ে বেঁচে থাকাচ্ছে না থাকাই ভালো। নানান চিন্তা মাথায় ঘুরঘুর করত। কেমন যেন পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওর শাশুড়ি ওকেই দোষ দিত বাচ্চা মারা যাওয়ায়। নুরা নাকি ইচ্ছে করে মেরেছে ওর সন্তানকে, নিজের রাস্তা খালি করার জন্য। অন্য কাউকে বিয়ে করার জন্য যেন বাধা না থাকে তাই বাচ্চাকে মেরেছে। নুরা কাকার বাড়িতে ফিরে যেতে চাইলেও ওর কাকা কাকি আগ্রহ দেখায়নি। যে বোঝা ঘাট থেকে নেমে গিয়েছে সে বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। তারপর একদিন কিভাবে যেন আরশাদ চৌধুরী ওর খোঁজ পেয়ে গেল। তারপর টাকার বিনিময়ে চিরদিনের জন্য কিনে নিয়ে আসলো নিজের কাছে। আরশাদ চৌধুরী চাইলেই ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে পারত, চাইলে অবিবাহিত সুন্দরী মেয়ে বিয়ে করতে পারত। আরশাদ চৌধুরী ভীষণ চালাক চতুর একজন মানুষ। সে জানে নুরাকে যেভাবে খুশি সেভাবেই নাচাতে পারবে।
ও টু শব্দের বিপরীতে নোরা টু শব্দ করতে সাহস করবে না কোনোদিন। নোরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে, সারা অঙ্গে ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে কেউ যেন খুব মেরেছে ওকে। বিষণ্ণ হয়ে উদাস মনে সোফায় গায়ে নিয়ে বসে পড়ে। অনেকের বাবা মা ওকে পছন্দ করে না, ভালোবাসে না জানতো, কিন্তু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দেবে কল্পনাও করেনি। বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকায় আবার। আরশাদের প্রথম বউ কোথায়? এত ছোট বাচ্চা রেখে কোথায় গেছে? মারা গেছে নাকি বাড়িতেই আছে? আরশাদের পরিবারের সবাই কোথায়? নানান প্রশ্ন মাথায় ঘুরঘুর করলেও উত্তর দেওয়ার মতো কেউ নেই। আরশাদকে স্বাভাবিক মানুষের মতো লাগেনি ওর কাছে, কেমন যেন সাইকো টাইপের। আরশাদের ঘুম ভাঙে অনেক দেরি করে। শোয়া থেকে উঠে বসে কিছু সময় চোখ বন্ধ করে বসে থাকে। চোখ মেলে বিছানায় তাকায়। নোরা বা আব্রাহাম কাউকেই দেখতে পায় না। ব্যালকনির দরজা খোলা দেখতে পায়। এই মেয়ে, নোরা দ্রুত পায়ে রুমে প্রবেশ করে আব্রাহামকে নিয়ে। আমি যতক্ষণ রুমে থাকবো আমার সামনে থেকে নড়বে না, বেলকনিতেও যেতে পারবে না। আমার অনুমতি ব্যতীত এই রুমের বাইরে পা রাখবে না। গম্ভীর স্বরে বলে কথাগুলো। নোরা মাথা নাড়ায়। আর রাতে যা যা বলেছি মনে আছে? এবারেও মাথা নাড়ায় নোরা। আরশাদ রেগে বলে। মুখে বলতে কষ্ট হয়। নোরা কম্পিত স্বরে বলে। সব মনে আছে আর মনে থাকবে। সারাদিন পেরিয়ে রাত নেমে এসেছে আবার। নোরা নিজের ব্রেস্টে ব্যথা পাচ্ছে ভীষণ। ব্রেস্ট মিল্ক জমা হয়ে টনটন করছে এখন। ব্রেস্ট মিল্ক বাড়ার জন্য আরশাদ ওকে কি কি ওষুধ যেন খাইয়েছে। তারপর ভালো মন্দ অনেক খাবারও খাইয়েছে। আরশাদ রুমে এসে দেখে নোরা বসে আছে আব্রাহামের পাশে। ওর কড়া নিষেধাজ্ঞা আছে, ও রুমে না আসা পর্যন্ত নোরা শুতে পারবে না। ওর জন্য নোরাকে অপেক্ষা করতে হবে রোজ রাতে। খাবার খেয়েছে দুজনেই। ঘন্টা খানিক আগে আরশাদ রুম থেকে বেরিয়েছিল। আরশাদ ফ্রেশ হয়ে আসে, বিছানায় উঠে শুতে শুতে গম্ভীর স্বরে বলে। এদিকে আসো। নোরা ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে আসে। আরশাদ ওকে চিৎ করে শুয়ে নিজে উপরে উঠে যায়। বক্ষে মুখ গুজতেই নোরার মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে ব্যথায়। আরশাদ মুখ তুলে তাকায়, রাগী গলায় বলে। কোনো রকম শব্দ করতে নিষেধ করেছে কিনা? নোরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে। বুকে অনেক ব্যথা পাচ্ছি, ব্যথায় টনটন করছে এখন। আরশাদ চোখ নামিয়ে বুকের দিকে নজর বুলায়। নোরা কিছু বুঝে ওঠার আগেই ডান হাত তুলে চাপ প্রয়োগ করে। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে নোরার মুখ দিয়ে। আরশাদ রেগে চিবিয়ে চিবিয়ে বলে। এই মেয়ে, সাউন্ড করতে নিষেধ করেছি আমি? নোরা কেঁদে ফেলে, জড়ানো গলায় বলে। আপনি এমন করছেন কেন? আমি ব্যথা পাচ্ছি, আজকে ছেড়ে দিন আমাকে, আমি সহ্য করতে পারবো না আর। সাইকো পাষাণ পুরুষ কানে তোলে না নোরার কথা। নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে ব্রেস্ট মিল্ক দিয়ে হাত ভিজে গেছে। পুনরায় হাত বাড়াতে হাতটা চেপে ধরে নোরা। কেঁদে কেঁদে বলে। প্লিজ দয়া করুন আমাকে। দয়া? দয়া করার জন্য তো আনিনি। আমি যেভাবে খুশি থাকবো, আনন্দ পাবো, আমার ভালো লাগবে, আমি তাই করব। জীবনে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ অনেক করেছি, কিন্তু তার বিনিময়ে তো কেউ আমার উপর দয়া করেনি। আমি কেন করব? হাত ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না তোমার জন্য। ভয়ে হাত ছেড়ে দেয় নোরা। ওর পুরো শরীর কাঁপতে শুরু করেছে। একদম এই ন্যাকা কান্না কাঁদবে না। প্লিজ আজকে রাতটা ছেড়ে দিন আমাকে। প্রশ্নই আসে না। সকালে নোরার ঘুম ভাঙে একটু দেরি করে। ঘুম থেকে উঠে দেখে আরশাদ নেই বিছানায়। আব্রাহাম গভীর ঘুমে রয়েছে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরশাদ ওর সাথে কিছু করেনি আর। ওর কান্না দিকে ছেড়ে দিয়েছিল, পরে আর রাগারাগিও করেনি। আব্রাহাম রাতে অনেকক্ষণ জেগেছিল। ঘুম ঘুম চোখে আব্রাহামকে কোলে নিয়ে বসেছিল নোরা। আর এই কারণেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাথরুমে দরজার কাছে আসতেই বুঝতে পারে ভেতরে আরশাদ রয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ আর পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। উস্কো খুস্কো ড্যামেজ চুলগুলোর খোপা খুলে চুল আঁচড়ে নেয়। পেছন ফিরতেই দেখে আরশাদ কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরশাদের গম্ভীর চোখমুখ দেখেই নোরা শুকনো ঢোক গিলে নেয়। হৃদয় স্পন্দন বেড়ে গেছে। ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। আরশাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে গলা শুকিয়ে যায় আরো। সামনে থেকে সরবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। সরলে যদি রেগে যায়, আবার না সরলেও যদি রেগে যায়, কোন দিকে যাবে নোরা? এমন অদ্ভুত একজন মানুষের সাথে এক ছাদের নিচে একসাথে কিভাবে বসবাস করবে নোরা? অনেক যত খারাপই থাকুক, এই আরশাদ চৌধুরীর মতো ছিল না।
সামনে থেকে সরবে নাকি এভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে? চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো শুনে দ্রুত সরে দাঁড়ায় নোরা। আরশাদ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। নোরা আর দেরি করলো না, দ্রুত পায়ে বাথরুমে প্রবেশ করে। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে বাথরুমে গিয়ে বসে থাকা ভালো। বেশ অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে আসে নোরা। আরশাদ ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে বসে আছে বিছানায়। নোরা বের হতেই আগুন চোখে তাকায়। ওর চাহনি দেখেই নোরার আত্মা খাঁচা ছাড়া। আরশাদ গম্ভীর অথচ রাগী স্বরে বলে, ফ্রেশ হতে কতক্ষণ লাগে? সারা জীবন বাথরুমেই বসে থাকার প্ল্যান করেছিলে নাকি? নোরা কিছু বলে না। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবে। আমি এখন বের হব, ফিরবো দুপুরে। আব্রাহামকে দেখে রাখবে, ওকে কাঁদালে খবর আছে তোমার। নোরা চুপচাপ শোনে সব কথা। আব্রাহাম আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়। ধূপধাপ পা ফেলে দরজার কাছে এগিয়ে যায়। আবার পেছন ফিরে তাকিয়ে বলে, মনের ভুলেও রুমের বাইরে বের হলে পা কেটে ফেলবো আমি। বের হব না। মনে থাকে যেন। থাকবে। আরশাদ বেরিয়ে চলে যায় দরজা ভিজিয়ে দিয়ে। নোরা ফোঁস করে স্বস্তির শ্বাস ছেড়ে। যাই হোক, দুপুর পর্যন্ত শান্তিতে থাকতে পারবে আজকে। খাবার খেতে বসে আরশাদের কথা স্মরণ হয়। লোকটা খেয়েছে, খায়নি বোধ হয়। গতকাল রুমে বসে ওর সাথেই খেয়েছিল 3 বার। আজকে বোধহয় নিচে গিয়ে খাবে। নোরা বেশি কিছু ভাবলো না, খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে। খাবারের স্বাদ অনেক ভালো। আর এইসব খাবার আগে কোনোদিন খায়নি নোরা। এমন দামি দামি খাবার খাওয়ার মতো ভাগ্য ওর ছিল নাকি কোনোদিন। কাকির সংসারে কাকি যা দিত তাই খেত। শাশুড়ির সংসারেও শাশুড়ি যা খেতে দিত তাই খেত। এই বাড়িতেও যা দেয় তাই খায়, কিন্তু ওর খাওয়া শেষ হয় আর আব্রাহাম ঘুম থেকে উঠে যায়। নোরা দ্রুত হাত ধুয়ে পানি খেয়ে বিছানায় উঠে আসে। আব্রাহামের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়। কাপড় চোপড় পরিবর্তন করে কোলে তুলে নেয়। বাচ্চার যত্ন কিভাবে করতে হয় নোরার জানা নেই। যেভাবে নিজে পারছে সেভাবেই করছে বিয়ের রাত থেকে। দুপুরে ফেরার কথা থাকলেও আরশাদ ফেরে সন্ধ্যার পর। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করতেই দেখে নোরা আব্রাহামকে কোলে নিয়ে বসে আছে বিছানায়। নোরা একবার চোখ তুলে তাকিয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নেয় আবার। আরশাদকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। সারাদিন কি খায়নি নাকি? আরশাদ দুজনের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। মুখে কিছু না বলে হাতের ঘড়ি খুলে গায়ের শার্ট খুলে ফেলে। পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেড খুলে রেখে দেয়। টাওয়ালটা হাতে নিয়ে ধূপধাপ পা ফেলে বাথরুমে প্রবেশ করে। এখান থেকে এখানে একটু আস্তে ধীরেও তো যাওয়া যায়। বেশ সময় নিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয় আরশাদ। ক্লান্ত চোখ মুখ এখন একটু সতেজ লাগছে। ট্রাউজার পরে বিছানার কাছে এগিয়ে আসে। নোরার সামনে বসতেই নোরার শ্বাস প্রশ্বাস বন্ধ করে নেয়। শ্বাস নেওয়ার শব্দ শুনে যদি রেগে যায়। নিজের বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে নোরার কোল থেকে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয় আরশাদ। নোরা ভয়ে ভয়ে একটু পিছিয়ে যায়। আরশাদ চোখ তুলে তাকাতেই স্থির হয়ে বসে রইল আবার। আরশাদ ছেলের গায়ের জামা তুলে ভালোভাবে খেয়াল করে। নোরার দিকে তাকিয়ে বরাবরের মতো গম্ভীর স্বরে বলে, ওর গায়ে বেবি ওয়েল দিয়ে দাওনি? দুপুরে গোসল করানোর পরে দিয়েছিলাম। তারপর আর দাওনি না। কেন? জোরে কথা শুনে চমকে ওঠে নোরা। ভয়ে ভয়ে আরশাদের মুখের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নত করে নেয় আবার। কম্পিত স্বরে বলে, দুপুরে দিছিলাম, এই জন্যই আর দেই নাই। এই ভাষায় আমার সামনে কথা বলতে নিষেধ করেছিলাম আমি। ভুল হয়ে গেছে, আর বলবো না। এক ভুল কতবার হয়? আর হবে না। ওয়েল মেসেজ করনি কেন? ত্বক কেমন খসখসে হয়ে গেছে, চোখে দেখনি? কিভাবে বাচ্চার যত্ন নিতে হয় জানো না? না। এর আগে কোনো বাচ্চার যত্ন নাওনি? না। কাউকে নিতেও দেখনি? না। ওর পুরো শরীর ওয়েল ম্যাসাজ করো এখনই। বিছানায় শুয়ে দেয় আব্রাহামকে। নোরা বেবি অয়েলের বোতল নিয়ে আসে। আব্রাহামের গায়ের পোশাক খুলে অয়েল ম্যাসাজ করতে শুরু করে। এটা কিভাবে করছো? কিভাবে করব? কিচ্ছু পারো না দেখছি। নোরা চুপ হয়ে থাকে। আরশাদ দেখিয়ে দেয় কিভাবে অয়েল ম্যাসাজ করতে হবে। ডক্টরের কাছ থেকে বেবিকে অয়েল ম্যাসাজ কিভাবে করতে হবে তা শিখেছিল আরশাদ। তোমার তো কেউ নেই তাই না? নোরা মুখ তুলে তাকায়। পুনরায় অয়েল ম্যাসাজ করতে করতে বলে, কাকা কাকি আর 2 কাকা তো ভাই বোন আছে। তোমার বাবা মায়ের কি হয়েছিল? ঘরে আগুন লেগে মারা গিয়েছিল। তখন তুমি কতটুকু ছিলে? 3-4 বছরের মনে হয়। তুমি বাঁচলে কিভাবে? নোরা মুখ তুলে তাকায় আবার।
ও, আমাদের ছনের ঘর আসছিল। উপরের চাল আসছিল টিনের আর বেড়া আসছিল ছনের। ওই দিন আমি দাদির কাছে ছিলাম। আব্বা আম্মা ঘরে ঘুমিয়েছিল। রাতে কেমনে জানি আগুন ধরে যায়, আর আব্বা আম্মা বের হতে পারে নাই। আগুনে পুইরা মুইরে গেছে। আরশাদ আর কোনো প্রশ্ন করে না, চুপচাপ থাকে কিছুক্ষণ, তারপর আবার বলে, তুমি প্রেম করে বিয়ে করেছিলে তাই না? এ কথা আপনারে কে বলছে? আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছি। এইসব আঞ্চলিক ভাষায় কথা বলবে না আমার সামনে। প্রেম করে বিয়ে করেছি কে বলেছে আপনাকে? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না। লাভ ম্যারেজ? না। অ্যারেঞ্জ ম্যারেজ না, আবার লাভ ম্যারেজও না, তাহলে বিয়ে হয়েছিল কিভাবে? নুরা চুপ হয়ে থাকে। ও মোটেও এসব কথা মুখ দিয়ে বের করতে চায় না। তেলের বোতল রেখে আব্রাহামকে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়, নরম কাপড়ে আচ্ছাদিত করে কোলে তুলে নেয়। আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। আপনি পুরনো কথা কেন শুনতে চাইছেন? বলো তুমি। নুরা বুঝতে পারছে না বলে আর উপায় নেই, বলতেই হবে। মাথা নত করে আব্রাহামের মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করে সেদিন সন্ধ্যা থেকে পরের দিন বিয়ে হওয়া পর্যন্ত সকল ঘটনা। নুরার কথা শেষ হতেই আরশাদ চোখ বন্ধ করে নেয়, লম্বা শ্বাস টেনে নিয়ে ফোঁস করে ছাড়ে। বুকের ভেতর কিছু একটা হচ্ছে। কিছু সময় পর চোখ মেলে তাকায়। নুরা এখনো আব্রাহামের মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আব্রাহামের গায়ের উপর। আরশাদ পুনরায় গম্ভীর স্বরে বলে, বিয়ের পর থেকে শেষ পর্যন্ত বলো, কোনো কিছু যেন বাদ না পড়ে। নুরা নিচের দিকে দৃষ্টি রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে সব। ওর হেঁচকে উঠে গেছে। আরশাদ হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়, ক্ষুব্ধ স্বরে বলে, ওই দুজন আমাকে মিথ্যে বলেছে তাহলে? নুরা চোখের পানি মুছে মুখ তুলে তাকায়। আরশাদের কথাগুলো বুঝতে পারেনি বোধ হয়। কে মিথ্যে বলেছে এটা জিজ্ঞেস করার সাহস হচ্ছে না ওর। আরশাদ আবার বলে, তুমি মিথ্যে বলেছো না তো আমাকে? নুরা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। আমি কিন্তু মিথ্যে একদম সহ্য করতে পারি না। খোঁজ নিয়ে যদি জানতে পারি তুমি আমাকে মিথ্যে বলেছো, তাহলে তোমার কি অবস্থা করব কল্পনাও করতে পারবে না। আমি মিথ্যে বলিনি আপনাকে। এত কিছু হওয়ার পরেও তুমি কেন তোমার কাকার বাড়িতে ফিরে যাওনি? ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু কাকা কাকি নিতে চাইনি। ঘাট থেকে নেমে যাওয়া বোঝার ঘাড়ে তুলতে চাইনি। আমাকে অনেকের বাবা মার সাথেই মানিয়ে নিয়ে থাকতে বলেছিল। যাও, মুখ ধুয়ে আসো। নুরা বিছানা থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। বাথরুমে প্রবেশ করেই শব্দ করে কেঁদে ওঠে, দ্রুত নিজের মুখ নিজেই চেপে ধরে কান্নার শব্দ বন্ধ করার জন্য। রুমে বসে থাকা আরশাদ নুরার কান্না স্পষ্ট শুনতে পেয়েছে। এতক্ষণ ওর সামনে বসে থাকায় কাঁদতে পারছিল না। বসা থেকে উঠে ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নুরা বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে নেয়। আরশাদ রুমে নেই এখন। বাথরুম থেকে বের হতে কি বেশি দেরি করে ফেলেছে? আরশাদ কি রাগারাগি করবে ওর উপর? মনে মনে ভয় পাচ্ছে নুরা। বিছানার দিকে আগাতেই গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করে একজন মেয়েট। কাচের ছোট গোল টেবিলের উপর ট্রে রেখে রুম থেকে বেরিয়ে যায়, খালি জগ দুটো হাতে নিয়ে। আরশাদ রুমে প্রবেশ করে। ওকে দেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়ায় নুরা। আব্রাহাম ঘুমিয়ে গেছে। বিছানায় শুয়ে দিয়ে ঢেকে দেয় আরশাদ। সোজা হয়ে দাঁড়িয়ে নুরার দিকে তাকাতেই নুরা মাথা নিচু করে নেয়। খিদে পেয়েছে আমার। নুরা চোখ তুলে একবার তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে আসে। দুটো প্লেট সোজা করে খাবার বেড়ে নেয়। মিট নক করে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে। পানির জগ দুটো রেখে চলে যায় সাথে সাথেই। আরশাদ চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য। কাজের চাপে দুপুরে খাওয়ার সময় পায়নি, আর ওর খেতেও ইচ্ছে হয়নি। খেতে বসছো না কেন? দ্রুত চেয়ারে বসে পড়ে নুরা। প্লেটের দিকে দৃষ্টি রেখে খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে আরশাদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে তুলে দেয় প্লেটে। খাওয়া শেষে আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নুরা প্লেট বাটিগুলো গুছিয়ে রেখে বিছানায় এসে বসে। এখন ওর শুয়ে ঘুমোতে ইচ্ছে করছে। দুর্বল শরীর থাকায় অলসতা ভর করেছে খাওয়ার সাথে সাথেই। 10টার পর রুমে ফিরে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে নুরা ঘুমে দুলছে রীতিমতো। চোখ দুটো অনেক কষ্টে মেলে রেখেছে। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে পানি খায়। রুমের মেইন লাইট অফ করে ড্রিম লাইট অন করে, তারপর বিছানায় উঠে বসে। আরশাদকে রুমে ফিরে আসতে দেখে নোরার ঘুমটুম সব পালিয়ে গেছে। আমার দিকে ঘুরে বসো। আরশাদের রাশভারী গম্ভীর স্বর শুনে নোরার ভিতর পর্যন্ত কেঁপে ওঠে। এতটা গম্ভীর হয়ে কেউ কিভাবে কথা বলতে পারে? নোরা ঘুরে বসে। আরশাদ আব্রাহামের দিকে দেখিয়ে বলে, ওর নাম কি? আব্রাহাম চৌধুরী।
ওর বাবার নাম? নোরা মুখ তুলে তাকায়। এমন অদ্ভুত প্রশ্নগুলো কেন করছে ওকে? ওর বাবার নাম কি? আরশাদ চৌধুরী। ওর মায়ের নাম? নোরা এবার আর কিছু বলতে পারে না। আব্রাহামের মায়ের নাম তো ওর জানা নেই। ও তো শুধু আব্রাহাম আর আরশাদের নাম শুনেছিল, তাছাড়া আর কারো নাম জানে না এই বাড়ির। আরশাদের বাবার নামটাও ভুলে গেছে। কিছু জিজ্ঞেস করেছি আমি? নোরা চুপ হয়ে থাকে। আরশাদের মেজাজ আরো গরম হতে শুরু করে। চিবিয়ে চিবিয়ে বলে, আব্রাহাম কি হয় তোমার? নোরা ভয় পেলেও চুপ হয়ে আছে। কি বলবে মাথায় আসছে না কিছু। ভয়ে বোধ বুদ্ধি লোপ পেয়েছে। আমি কে হই তোমার? স্বামী। তাহলে আমার ছেলে কি হবে তোমার? ছেলে। ও কার পেট থেকে হয়েছে? নোরা আবার চুপ হয়ে থাকে। আরশাদ মেজাজ হারিয়ে নোরার চোয়াল চেপে ধরে মুখের দিকে তুলে বলে, আব্রাহাম আমার আর তোমার ছেলে। ওর বাবা আমি, আর মা তুমি। ও তোমার পেট থেকে হয়েছে। কার পেট থেকে হয়েছে? নোরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, আমার। ওর মা কে? আমি। ওর বাবা মা কে? আমি আর আপনি। হ্যাঁ, সারা জীবন মনে থাকে যেন এই কথাগুলো। আমরা আসল সত্যি জানলেও পুরো দুনিয়া জানবে ও তোমার পেট থেকে হয়েছে। ওর আসল বাবা মা আমরা, বুঝতে পেরেছো? হ্যাঁ। আরশাদ নোরার চোয়াল ছেড়ে দেয়। এক টানে শুয়ে দেয় বিছানায়। মুহূর্তেই নিজে উঠে যায় নোরার উপরে। ঘাড়ে মুখ বুঝতেই বুঝতে পারে নোরা নাক টানছে। বিরক্তিতে মুখ তুলে তাকিয়ে রাগী স্বরে বলে, কি হয়েছে? ছেড়ে দিন আমাকে। গতকাল কি বলেছিলে মনে নেই? বুকে ব্যথা পাচ্ছি। কথা বলতে বলতে কেঁদে ফেলে নোরা। নোরার কান্না দেখে ওর বুকের উপর থেকে নেমে আসে আরশাদ। বিরক্তি নিয়ে বলে, ফ্যাস ফ্যাস করে কাঁদা বন্ধ করো, নয়তো মুখের ভেতর কাপড় গুজে দিব। নোরা আব্রাহামের দিকে ফিরে শোয়। কান্না গিলে নেয় দ্রুত। চোখ দিয়ে গল গল করে পানি ছড়লেও মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না তার। একটু পর পর শুধু শরীর ঝাঁকি দিচ্ছে। আরশাদ রাগী স্বরে বলে, আমি ওই দিকে ফিরতে বলেছি। নোরা দ্রুত চিত হয়ে শোয়। আবার জড়িয়ে ধরো। নোরা আগের মতোই শুয়ে থাকে। আরশাদ আগের চেয়েও বেশি রেগে চিবিয়ে চিবিয়ে বলে, কি বলেছি কানে যাচ্ছে না? স্পেশাল ভাবে শোনাতে হবে? এক কথা কতবার বলতে হয়? নোরা আরশাদের শরীর ঘেঁষে এসে কাঁধ হয়ে জড়িয়ে ধরে। আরশাদ নিজেও কাঁধ হয়ে চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে নোরাকে। নোরার হ্যাংলা পাতলা দেহখানা আরশাদের বলিষ্ঠ দেহের অর্ধেক। কথায় কথায় কান্না করা মানুষ আমার একদমই পছন্দ নয়। আমার সামনে কেঁদে কেঁদে আমার মেজাজ গরম করবে না একদম। নোরা কিছু বলে না। ওর ইচ্ছে করছে আরশাদকে নিচের কাছ থেকে ঠেলে সরিয়ে দিতে। অস্বস্তি হচ্ছে, হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই বাহুবন্ধন থেকে মুক্ত হতে পারলেই ভালো লাগতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নোরা ঘুমিয়ে যায় আরশাদের বুকে মুখ গুজে। আরশাদের বাহুবন্ধনে জড়সড় হয়ে ওর বুকের সাথে মিশে আছে নোরা। আরশাদের চোখে ঘুম নেই আজ। অবশ্য অনেকগুলো দিন ধরেই ওর চোখে ঘুম নেই সেভাবে। গত রাতে ঘুমটা একটু ভালো হয়েছিল। আরশাদ প্রথম বিয়ে করেছিল 25 বছর বয়সে। পড়াশোনা শেষ করেই বিয়েটা করেছিল বাবা মায়ের পছন্দে। মেয়েটা ছিল ভীষণ সুন্দরী, দেখলেই চোখ জুড়িয়ে যেত। বউকে সে অনেক ভালোবাসতো আরশাদ। নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, অন্ধের মতো বিশ্বাস করত। বিয়ের 3 বছর পেরিয়ে যাওয়ার পরেও বাচ্চা হচ্ছিল না। 3 বছর পর থেকেই বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দুজন। প্রথম প্রথম দুজনের একজনেরও কোনো রকম সমস্যা ধরা পড়তো না। এভাবেই আরো 2 বছর পেরিয়ে যায়। বাড়ির সবাই বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছিল, সাথে আরশাদ নিজেও। আবার পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আরশাদ কোনোদিন বাবা হতে পারবে না। সমস্যা ওর নিজের, ওর বউয়ের কোনো সমস্যা নেই। আরো কয়েকটা হসপিটালে গেলে একই কথা বলে। আরশাদ পুরোপুরি ভেঙে পড়ে। খাওয়া দাওয়া ঘুম সব বাদ। বাড়ির সবাই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো, ওকে বোঝাতো। কিন্তু ওর বউ, সে কখনো ওকে সান্ত্বনা দিত না, ওকে বোঝানোর চেষ্টা করতো না। আরশাদ ভেঙে পড়লেও ওর বউ ছিল স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এভাবে আরো অনেকগুলো দিন পেরিয়ে যায়। আরশাদ তখন পুরোপুরি ভঙ্গুর, ডিপ্রেশন হতাশায় ডুবে আছে। বাবা হতে না পারাটা ওর কাছে সবচেয়ে বড় হার। এই জীবন যেন পুরোটাই বৃথা। একদিন দুপুরবেলা আরশাদ শুয়েছিল বিছানায়। ওর বউ শাইলা গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করে। একটু পরেই ফোন কেঁপে ওঠে। সাইলেন্ট করা রয়েছে ফোনটা। ফোন হাতে নিয়ে দেখে নাম্বার সেভ করা নেই। শাইলার ফোন দেখে আর রিসিভ করে না আরশাদ। পরপর দুবার রিং বেজে কেটে যায়। আবার কল আসতেই রিসিভ করে কানে ধরে।
কিছু বলার আগে অপর পাশ থেকে ভেসে আসে পুরুষালী গলার স্বর। কথা বলতে গিয়েও থেমে যায় আরশাদ। অপর পাশ থেকে কিছুক্ষণ বকবক করে সারা শব্দ না পেয়ে কল কেটে দেয়। আরশাদ ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। বিয়ের এতগুলো বছর সেদিন প্রথম বউয়ের ফোন ঘাটাঘাটি করে আরশাদ। আর যা জানতে পারে তাতে ওর পুরো দুনিয়া ওলট পালট হয়ে যায়। নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছিল না। রীতিমতো ওর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তখন। যাকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করলো, শেষ পর্যন্ত সে ওকে এভাবে ঠকালো, ওর সাথে এত বড় প্রতারণা করলো। দিনের পর দিন ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে ঠকিয়ে গেল। আর ও বুঝতেই পারেনি ভালোবেসে কতটা অন্ধ হলে এভাবে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করে। শায়লার আচরণে সন্দেহ করার মতো অনেক কিছু ছিল, তবে ভালোবাসে অন্ধ হয়ে থাকার কারণে সেসব চোখে পড়েনি আগে। শায়লা বাথরুম থেকে বেরিয়ে দেখে আরশাদ ওর ফোন হাতে নিয়ে বিছানায় বসে আছে চুপচাপ। শায়লা ভয় পেয়ে যায় ওর চোখ মুখ দেখে। এর আগে কোনোদিন আরশাদকে এমন রূপে দেখেনি। আরশাদ ভীষণ রাগী মানুষ, শায়লা জানে, তবে ওর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি এখন পর্যন্ত। শায়লাকে দেখে ফোন হাতে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় আরশাদ। চুপচাপ দাঁড়ায় সামনে, ফোন শায়লার মুখের দিকে ধরে গম্ভীর স্বরে বলে। এগুলো কি? শায়লা চুপ করে থাকে। ওর গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আরশাদ খপ করে শায়লার গলা চেপে ধরে বাম হাতে। শায়লার মনে হচ্ছে গলার হাড়গুলো বোধহয় এখনই মটমট করে ভেঙে যাবে। গলা চেপে ধরে রেখে দেওয়ালের সাথে ঠাস করে চেপে ধরে। মাথায় আঘাত পেয়ে চিৎকার করে ওঠে শায়লা। আরশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দ্রুত। আরশাদ ক্ষুব্ধ হয়ে বলে, কেন করলি আমার সাথে এরকম? তোর জন্য কি করিনি আমি? কোন জিনিসটা দেইনি তোকে? তোকে কম ভালোবেসেছিলাম? বল, কেন করলি আমার সাথে এরকম? শায়লা কিছু না বলে আরশাদের হাত সরানোর চেষ্টায় ব্যস্ত। ভালো যদি নাই বাসিস তাহলে বিয়ে করেছিস কেন? বল, কেন বিয়ে করেছিস? কেন অভিনয় করলি আমার সাথে? বিয়ের আগে যখন বারবার জিজ্ঞেস করলাম তখন মিথ্যে কেন বলেছিলি? মুখ খোল, নয়তো তোকে জানে মেরে ফেলবো আজ। আরশাদের চিৎকারে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ওর রুমে। যেভাবে শায়লার গলা চেপে ধরে আছে, এভাবে আরেকটু সময় থাকলে শায়লা মারা যাবে। যাকে পাগলের মতো ভালোবাসে তাকে এভাবে মারার কারণ কেউ বুঝতে পারছে না। সন্ধ্যার পরপর বাড়িতে প্রবেশ করে আরশাদ। দুপুরের আগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লাকে মেরে ধরে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল নিজের আগের সব রিপোর্টগুলো নিয়ে। শায়লাকে কেন মেরেছে, শায়লা কি করেছে, কাউকে কিছু বলেনি। কারো কোনো প্রশ্নের উত্তরও দেয়নি। ওর এমন খ্যাপা রাগ দেখে কেউ বেশি কিছু জিজ্ঞেস করার সাহসও করেনি। হসপিটালে গিয়ে আগে ডক্টর দেখিয়েছে। নতুন রিপোর্ট দেখে ডক্টর জানিয়েছেন আরশাদের কোনো সমস্যা নেই, ও বাবা হতে পারবে। আগের সব রিপোর্ট ফেক। হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিল থানায়। যতজন ডক্টর এর আগে ওকে মিথ্যে বলেছিল আর ফেক রিপোর্ট বানিয়েছিল, প্রমাণ দেখিয়ে সকলের নামে মামলা করেছে। শায়লার নামেও মামলা করেছে। এসব কিছু করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে দেখে শায়লার বাবা মা ভাই চলে এসেছে ওদের বাড়িতে। সবাই ওর সাথে কথা বলার জন্য উদ্যত হলেও আরশাদ কারো কোনো কথা না শুনে সোজা নিজের রুমে চলে আসে। শায়লা শুয়েছিল বিছানায়। আরশাদের শক্ত হাত পায়ের মার খেয়ে অবস্থা খারাপ। আরশাদ শায়লার দিকে তাকিয়ে রাগে ফোঁস করতে শুরু করে। হাতের রিপোর্টগুলো বিছানার উপর রেখে শায়লার চুলের মুঠি ধরে বিছানা থেকে টেনে নামাতে নামাতে বলে, তুই আমার বিছানায় শুয়ে আছিস কেন? বের হ আমার রুম থেকে আর এই বাড়ি থেকে। তোর এই নোংরা আর গিরগিটি মার্কা চেহারা দেখাবি না আমাকে। আহ, আশাদ ব্যথা পাচ্ছি, চুল ছাড়ো আমার। শায়লার আর্তনাদ কান্না আরশাদের কানে পৌঁছায় না। রাগে যেন বধির হয়ে গেছে। থানা থেকে কিভাবে বাড়িতে ফিরেছে ও নিজেও জানে না। বল, তুই আমার সঙ্গে কেন নাটক করলি এতকাল? শায়লা ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে আবার গলা চেপে ধরে শক্ত করে। দম বন্ধ বন্ধ হয়ে যাবে তখন ছেড়ে দেয়। শায়লা দেওয়ালের সাথে ঘেঁষে বসে পড়ে গলা ধরে। আরশাদ শায়লার সামনে বসে দুই পায়ের উপর ভর করে। শায়লার মুখ দুই হাতে আগলে ধরে পাগলের মতো বলে, তুই কেন আমার সাথে এমন করলি? তোর কি ক্ষতি করেছিলাম আমি? তোকে কখনো কষ্ট দিয়েছি আমি? তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি? তোকে অযত্নে রেখেছি? কোন জিনিসের অভাব হয়েছে বল? নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোকে, আর তুই তার এই প্রতিদান দিলি। শায়লা চুপ করে থাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আরশাদ। আবার চর খেয়ে শায়লার নাক আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরিয়ে আসে।
শাইলার চুলের মুঠি ধরে আরো কয়েকটা চড় লাগায় ঠাস ঠাস করে। গলা চেপে ধরে আবার দেওয়ালের সাথে আবারও বাড়ি লাগে মাথায়। যার গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি কখনো, আজ দুপুর থেকে নিজ হাতে তার গায়েই মারছে, লাগতে দিচ্ছে। আরশাদ যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। প্রাণপ্রিয় স্ত্রীর কাছ থেকে এত বড় আঘাত পেয়ে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। আরশাদের গর্জন আর শাইলার কান্না শুনে বাড়ির সবাই আবারও উপরে উঠে এসেছে। আরশাদের ছোট ভাই এরশাদ এগিয়ে এসে আরশাদকে সরানোর চেষ্টা করে। আরশাদ ওকে এক ঝটকায় ফেলে দেয় নিচ্ছে। বাড়ির সবাই এগিয়ে এসে আরশাদকে টেনে সরিয়ে নেয়। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে করতে গর্জন করে বলে, ছাড়ো আমাকে, ওকে আজকে আমি খুন করে ফেলবো। আরশাদের বাবা ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলেন, কি হয়েছে? তুমি এমন করছো কেন? শায়লা কি করেছে? এই মহিলা এতগুলো দিন ধরে আমাকে ঠকাচ্ছে। ওর উপরে এক আর ভেতরে আরেক। ও অন্য এক ছেলেকে ভালোবাসে বিয়ের আগে থেকেই। এখনও সেই ছেলের সাথে পরকীয়া কন্টিনিউ রেখেছে। আমার কোনো সমস্যা নেই। এই নষ্ট মহিলা ডাক্তারদের আগেই টাকা খাইয়ে রাখতো, সেজন্য ডাক্তাররা ফেক রিপোর্ট বানাতো আর মিথ্যে বলতো। এই জন্যই ও সবসময় ওর পরিচিত ডাক্তারদের কাছে যেতে চাইতো। পাগলের মতো কি বলছো এসব? আমি পাগলই হয়ে গেছি এখন। ওকে খুন করব আমি, তবেই শান্তি পাবো। কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, মাথা ঠান্ডা করো আগে। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে শাইলার ফোন বের করে একের পর এক পিক বের করে সকলকে দেখাতে শুরু করে। চ্যাট বক্সে থাকা সুশীল অশ্লীল চ্যাট বের করে দেখায় সকলকে। ভয়েস রেকর্ডগুলো শোনায়। ঘৃণায় সকলের চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে। শাইলার বাবা মা ভাই মাথা নিচু করে নিয়েছে। আরশাদ রাগে ফেটে পড়ছে। রাগের কারণে থরথর করে কাঁপছে ওর পুরো শরীর। পুনরায় শাইলার সামনে বসে বলে, কথা বলছিস না কেন? বল, কেন আমার সাথে এত বড় নাটক করলি? কেন আমার বিশ্বাস নিয়ে খেললি? আমাকে কেন ঠকালি? মুখ খোল, নয়তো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। শাইলা কান্না করতে করতে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি বিয়ের আগে থেকে নিশানকে ভালোবাসি। আমাদের বিয়ের 1 মাস আগে ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। তাই জেদের বশে আমিও বিয়ে তো অমত করিনি। সব কিছু ঠিকঠাকই চলছিল। আমাদের বিয়ের 2 বছর পর নিশানের সাথে যোগাযোগ হয় আবার। নিশান নিজে থেকেই যোগাযোগ করেছিল। ও আমার লাইফে ফিরতে চাইছিল আবার। আমিও কেন যেন না করতে পারিনি। ফোনেই কথা হতো আমাদের। এর মধ্যে তুমি বাচ্চার জন্য পাগল হয়ে ওঠো। 3 বছর পরেও যখন বাচ্চা হচ্ছিল না, তখন ডক্টর দেখাতে শুরু করো। তখন আমি লুকিয়ে লুকিয়ে মেডিসিন নিতাম যেন বাচ্চা না হয়। এর মধ্যে আরও অনেক কিছু ঘটে যায়। নিশান আমাকে হসপিটাল আর ডক্টরের নাম বলে দিত আগেই। আমিও তোমাকে নিয়ে তাদের কাছেই যেতাম। আরশাদ শাইলার চোয়াল শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, এতই যখন ভালোবাসিস তাহলে যাসনি কেন? কেন এত নাটক করলি? তোকে তো সব রকম ফ্রিডম দেওয়া হয়েছিল, চাইলেই চলে যেতে পারতি। যাসনি কেন? শাইলা চুপ করে থাকে। আরশাদ আবার বলে, আমার টাকায় খাবি, পরবি আর অন্যের সঙ্গে রঙ্গলীলা করবি, তাই না? তুই কি ভেবেছিস তোর চালাকি আমি ধরতে পারবো না? আমি বুঝতে পেরে গেছি তুই কেন আমাকে ছেড়ে এখনো যাসনি। ওই বাড়িটার জন্য, তাই না? বাড়িটা তোর নামে লিখে দিলেই তুই আমাকে ছেড়ে চলে যেতি। কি আমি ঠিক বলছি না? শাইলা এবারেও চুপ করে থাকে। বিয়ের 1 বছর পরেই আরশাদ নিজেদের জন্য আলাদা একটা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। বাড়িটা যেখানে হবে সেই জমি শহর থেকে একটু দূরে। বাড়ির কাজ শুরু করার পর আরশাদ সিদ্ধান্ত নেয় বাড়িটা শাইলাকে গিফট করবে। একদিন কথায় কথায় শাইলাকে বলে ফেলেছিল নিজের সিদ্ধান্ত। বাড়ির আনুমানিক খরচ কত হবে জিজ্ঞেস করায় আরশাদ জানিয়েছিল বাজেট 10 কোটি টাকা, এর কম বেশিও হতে পারে। শায়লা হিসেব করে দেখেছিল বাড়ির জমি সহ পুরো বাড়ির দাম প্রায় 20 কোটি টাকা। আর এই বাড়ির লোভেই শায়লা এতগুলো দিন ধরে আরশাদের সাথেই আছে। বাড়িটা ওর নামে লিখে দিলেই আরশাদের কপালে লাথি দিয়ে চলে যাবে নিশানের কাছে। বাড়ির কাজ কমপ্লিট হয়। পুরো বাড়ি ফার্নিচার দিয়ে সাজানো হয় আরশাদের পছন্দসই। 1 মাস পর শায়লার জন্মদিন। সেদিনই বাড়িটা শায়লার নামে লিখে দিতে চেয়েছিল আরশাদ, কিন্তু তার আগে আজকে সবকিছু জানতে পেরে গেছে। ভাগ্যিস আগেই জানতে পারলো, নয়তো আরশাদের এত বছরের পরিশ্রম হাতিয়ে নিয়ে আরেকজনের হাত ধরে চলে যেত সুখে সংসার করার জন্য। আরশাদ গত 5 বছরে আলাদাভাবে যতটুকু আয় করেছিল সবটা খরচ করেছে বাড়ি করার পেছনে। বাবার বিজনেসের টাকা নিজের বাড়ির পেছনে খরচ করেনি।
আরশাদ 6 বছরে বাবার বিজনেস অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ওদের বিজনেস। বাবার বিজনেস বাদেও নিজে আলাদাভাবে শেয়ারে বিজনেস চালু করেছে স্পেনে। পড়াশোনার জন্য সেখানে ছিল এবং বিজনেস পার্টনারদের সঙ্গে পরিচয় হয়েছিল। আরশাদ সময় নষ্ট করে না, সকলের সামনে গর্জন তুলে বলে, আজকে এই মুহূর্তে তোকে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতগুলো বছরে আমার অনেক টাকা পাচার করেছিস নিজের পরকীয়ার প্রেমিকের কাছে। তুই এই বাড়ি থেকে একটা সুতোও নিতে পারবি না। এক্ষুনি বের হবি এই বাড়ি থেকে। আমার পেছনে আরও ষড়যন্ত্র করার চেষ্টা করবি তো তোদের দুটোকেই ধরে জেলে ভরে দেব। আমার কত টাকা লুটেছিস দুজন, সব প্রমাণ আছে আমার কাছে। বের হ বাড়ি থেকে। এই আপনাদের মেয়েকে নিয়ে বের হন বাড়ি থেকে। অফিসিয়ালি ডিভোর্সের দিন কোর্টে দেখা হবে। যান এখন এখান থেকে। এই নষ্ট মহিলা, বের হ আমার রুম থেকে। শায়লার ভাই রাগে অপমানে তেড়ে এসে শায়লাকে মেরে ধরে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে যায় রুম থেকে। ওর ইচ্ছে করছে শায়লাকে এখানেই জবাই করে রেখে যেতে। শায়লার বাবা কোনো কথা না বলে গটগট করে হেঁটে বেরিয়ে যান রুম থেকে। শায়লার মা বেরিয়ে যেতে নিলেই আরশাদ রেগে ওনার দিকে তাকিয়ে বলে, কি বলেছি শুনতে পাননি? আপনাদের মেয়েকে নিয়ে যান, নয়তো ওকে খুন করব আমি। খুন করেই ফেলো, একে আমি আমার বাড়িতে নেব না। এই দিন দেখার আগে কেন আমার মরণ হলো না? আরশাদ শায়লার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। ওর বড় বড় কদমের সাথে পেরে উঠছে না শায়লা। আরশাদ এক প্রকার ওকে টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে এক প্রকার। একদলা থুতু ছুঁড়ে দিয়ে মুখের উপর গেট লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে স্থির হয়ে দাঁড়ায়। বুকের ভেতর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। কাকে এত ভালোবাসলো এতকাল, কাকে নিয়ে রোজ স্বপ্ন দেখত, কাকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করত, কার জন্য এত কিছু করেছে। একজন বিশ্বাসঘাতক স্বার্থপর লোভী নষ্ট মহিলার জন্য এত কিছু করলো এতকাল। একসাথে থেকেও কেন এতকাল কিছু বুঝতে পারলো না। ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে শায়লাকে নিয়ে অমন কিছু ভাবার দুঃসাহস করতো না আরশাদ। প্রাণপ্রিয় স্ত্রী, হ্যাঁ, কি করেনি এই মেয়ের জন্য? যখন যা চেয়েছে সব দিয়েছে, যেভাবেই হোক যখন যা করতে চেয়েছে তাই করতে দিয়েছে, সব রকম ফ্রিডম দিয়েছিল। আর এই মহিলা কি করলো? গত 4টা বছর ধরে ওকে নিখুঁতভাবে ঠকিয়ে গেল। কি নিখুঁত তার অভিনয়! ওই মায়াবীর চেহারায় এত নিখুঁত অভিনয় কিভাবে লুকিয়ে রাখতো? আসলেই কি ওই চেহারা মায়াবী ছিল? কই, ওই চেহারা তো ওর কাছে দুপুর থেকে একটুও মায়াবী লাগেনি, বরং লেগেছে ভয়ঙ্কর রকমের হিংস্র। বেশি ভালোবাসতো যে, তাই মায়াবী লাগতো আগে। এই শায়লাকে ভালোবাসেনি আরশাদ, ও ভালোবেসেছিল সেই শায়লাকে, যে কিনা ওর হাত ধরে ওর চোখে চোখ রেখে বলেছিল, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো, কোনোদিনও তোমার হাত ছাড়বো না। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ। হাঁটু মুড়ে বসে পড়ে আরশাদ। বুকের বাম পাশে শক্ত করে চেপে ধরে জড়ানো গলায় বলে, কেন আমাকে এভাবে ঠকালে? আমি তোমার এই রূপ কিছুতেই মানতে পারছি না। তুমি বলেছিলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ, অথচ আমি দ্বিতীয় জন ছিলাম। এত নিখুঁত অভিনয় তুমি কিভাবে করলে এতগুলো দিন ধরে? তুমি লাস্ট মেসেজে কি লিখেছিলে? আমাকে তোমার এখন সহ্য হয় না, আমাকে দেখলে তোমার খুন করতে ইচ্ছে করে। নরম গলায় কথাগুলো বলতে বলতে হঠাৎই গর্জন করে উঠে আবার বিশ্রী ভাষায় গালাগালি করতে শুরু করে শায়লাকে উদ্দেশ্য করে। বসা থেকে উঠে শায়লার যা যা হাতের কাছে পায় সবকিছু ছুঁড়ে ফেলতে শুরু করে। রুমের বাইরে দাঁড়িয়ে সবাই রুমের ভেতরে চলা তাণ্ডব স্পষ্ট অনুভব করতে পারছে। আরশাদ রুমের ভেতরে পাগলের মতো চিৎকার শুরু করেছে রীতিমতো। পুরো বাড়ি কেঁপে উঠছে যেন ওর চিৎকারে আর তাণ্ডবে। 1 সপ্তাহ পর আরশাদ আর শায়লার অফিসিয়ালি ডিভোর্স হয়। এই 1 সপ্তাহ পাগলের মতো কেটেছে আরশাদের। না ঠিক মতো খেয়েছে, না নিজের রুমে প্রবেশ করেছে, আর না অন্য কিছু করেছে। সারাদিন পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেরিয়েছে শুধু। বাড়িতে ফিরলেও নিজের রুমে প্রবেশ করেনি, গেস্ট রুমে থেকেছে। যা কিছুর প্রয়োজন হয়েছে ছোট ভাই বোন নয়তো মাকে দিয়ে আনিয়ে নিয়েছে। ওই রুমে প্রবেশ করলে আরো পাগলের মতো হয়ে গেছে। শায়লার সাথে কাটানো স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করেছে তখন। অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর আরশাদ ওই বাড়িতে আর ফিরে যায়নি। নিজের টাকায় করা বাড়িটাই চলে আসে একাই। কারোর সাথে থাকতে ওর ভালো লাগছিল না। ওই বাড়িতে গেলেও দম বন্ধ হয়ে আসতো। পরিবারের সবাইকে এই বাড়িতে আসতেও নিষেধ করে দিয়েছে। ওকে ডিস্টার্ব করতে কেউ যেন এই বাড়িতে না আসে।
ওর যখন ইচ্ছে হবে তখন নিজেই যাবে বাড়িতে। অবশ্য অফিসে গেলে রোজ দেখা হয় বাপ ভাইয়ের সাথে। ডিভোর্সের 15 দিন পর বেশ রাত করে অফিস থেকে ফিরছিল আরশাদ। ওর মনে শান্তি লাগছিল না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা পুরোপুরি পরিষ্কার, রাস্তা পুরোপুরি ফাঁকা, আশেপাশে একটা কুকুরও নেই। ওর ইচ্ছে করছে মরে যেতে, এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। গাড়ি ফেলে রেখে এলোমেলো ভাবে গন্তব্যহীন হাঁটতে শুরু করে। পাগলের মতো অবস্থা, কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছু দূর হেঁটেই আরশাদের পা দুটো থেমে যায়। কানে ভেসে আসে নবজাতক শিশুর কান্না। আশেপাশে নজর বুলায়। এত রাতে এই ফাঁকা রাস্তায় বাচ্চা কাচ্ছে কোথায়? কান্না অনুসরণ করে আগায়। এসে দাঁড়ায় ডাস্টবিনের পাশে। পকেট থেকে ফোন বের করে টর্চ অন করে। রক্ত মাখা কাপড়ে আচ্ছাদিত করা একটা বাচ্চা গলা ছেড়ে কেঁদে চলেছে। আরশাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়, তারপর ঝুঁকে পড়ে বাচ্চাটার দিকে। হাত বাড়িয়ে গায়ের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। কয়েক ঘন্টা আগেই বোধহয় জন্ম হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলায়। নিজের গায়ে শার্ট খুলে ফেলে, বাচ্চাটাকে তুলে শার্ট দিয়ে পেঁচিয়ে নেয়। রক্ত মাখে নোংরা কাপড় আর ধরে না। উল্টো ঘুরে আবার হাঁটা শুরু করে গাড়ির দিকে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় রাস্তাঘাট একদম ফাঁকা। মানুষজনের একটা টু শব্দ অবধি নেই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আরশাদ বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরেই কান্না বন্ধ হয়ে গেছে। এক হাতে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছায় আরশাদ। ওর বাড়িতে এক মধ্যবয়স্ক দম্পতি থাকে বাড়ির কাজকর্ম আর রান্না বান্না করার জন্য। মহিলা আরশাদের কোলে ছোট বাচ্চা, তাও আবার এমন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরশাদ নিজেই বাচ্চাটাকে মহিলার কোলে তুলে দিয়ে বলে পরিষ্কার করে খাওয়াতে। বাচ্চাটাকে পরিষ্কার করার পর নরম কাপড়ে আচ্ছাদিত করে গরুর দুধ গরম করে খাওয়ায়। খাওয়ার পর ঘুমিয়ে যায়। ছোট্ট দেহখানায় বেশ কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। বেশ অযত্নে অবহেলায় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল কোনো এক হৃদয়হীন মানুষ। আরশাদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাবার খায়। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে সোফায় বসে থাকে। বাচ্চাটার নাম দেয় আব্রাহাম চৌধুরী। আরশাদ চৌধুরীর ছেলে আব্রাহাম চৌধুরী। একটা সন্তানের বড় লোভ ছিল আরশাদের। অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা সন্তান হয়ে গেছে। একবার যখন পেয়েছে এই বাচ্চাকে আর কাজ ছাড়া করবে না কোনোদিন। 2 দিন পার হওয়ার পর আরশাদ বুঝতে পারে ওর ছেলের একজন মা লাগবে, ওরও বউ দরকার। এভাবে আর কতদিন? একজন প্রতারকের কারণে কেন নিজে সাফার করবে? তারপর খোঁজ চালায় একজন মায়ের। আরশাদ যেমন মেয়ে খুঁজছিল ঠিক তেমন মেয়ের খোঁজ পেয়ে যায় 2 দিনের মধ্যে। সময় নেয় না আরশাদ। পরের দিনে অনিকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে নুরাকে নিজেদের কাছে নিয়ে আসে একেবারে জন্য। নুরা চাইলেও কোনোদিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। নুরার পুরো দুনিয়া ঘিরে থাকবে আরশাদ আর আব্রাহাম। নুরাকে কোনো রকম স্বাধীনতা দেবে না আরশাদ। ও যা চাইবে বলবে তাই করতে বাধ্য নুরা। নুরাকে এই রুমের বাইরেও যেতে দেবে না কোনোদিন। নুরা আরশাদের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন। আর সবসময় প্রয়োজন হয়েই থাকবে। প্রিয়জন বানিয়ে আর কষ্ট পাবে না আরশাদ। এখন আর ওর মন কোনো নারীকে ভালোবাসতে চায় না। আরশাদ নিজেও আর কাউকে ভালোবাসতে চায় না। বিয়ে করলেই কি ভালোবাসতে হবে নাকি? সকালে নুরার ঘুম আগে ভেঙেছে। আব্রাহামকে অয়েল ম্যাসাজ করে দিয়ে খাইয়ে এখন রুম জুড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকু ছেলেও বসে থাকা আর হাঁটার পার্থক্য বুঝতে পারে। নুরার ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আব্রাহাম জেগে থাকে, ছোট একটা বাচ্চা। খাবে আর ঘুমাবে তা না, ঘন্টার পর ঘন্টা জেগে থাকে এক্ষুনি। আরশাদ শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল। চোখ তুলে নোরার দিকে তাকায়। রুমের জানালা দরজা এখনো বন্ধ। ডিম লাইটের ঘোলাটে আলোয় আলোকিত হয়ে আছে রুম। আরশাদ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে বাথরুমে প্রবেশ করে। আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়াও নেই। তোকে কয়েকটা কাজ আছে। বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে, আব্রাহামকে ওয়েল মেসেজ দিয়েছো? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়েছো? আব্রাহাম তো ঘুমাচ্ছে না, ঘুমালেই ফ্রেশ হতে যাব। ওকে আমার কাছে দাও। টাওয়াল বিছানায় ছুঁড়ে দিয়ে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মিলে তাকিয়ে আছে। ডান হাতটা মুখের উপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। আরশাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। নুরা ওকে দেখলেই ভয়ে সিটিয়ে যায়। আরশাদের গম্ভীর চোখ মুখ দেখলেই মনে ভয় ঢুকে যায়। গম্ভীর গলার স্বর শুনলে গলা শুকিয়ে যায়। এখন দুপুরের সময়। দুপুরের খাবার খেয়ে আব্রাহামকে ঘুম পাড়িয়ে নুরা নিজেও ঘুমিয়ে পড়েছে।
আব্রাহামের সাথে রোজ রাত জাগতে হয় ওর। আবার সন্ধ্যার পরও দ্রুত ঘুমোতে পারে না আরশাদের জন্য। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আরশাদ। চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে নুরার পাশে। আরশাদ শুতেই নুরার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তড়িঘড়ি করে পেছনে তাকায়। আরশাদকে দেখে একটু শান্ত হয়। ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল কে না কে এসেছে। আরশাদ তো বিকেলে ফিরবে জানিয়েছিল। এই মেয়ে, বলুন। আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ওষুধ নেই? না, মাথা ব্যথার বাম? কিচ্ছু নেই। কিভাবে ব্যথা কমাবে কমাও, সহ্য হচ্ছে না কিন্তু এখন। নোরা শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। আর সাথে এনে দিয়েছিল সবকিছু। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে ম্যাসাজ করতে শুরু করে। আরাম লাগে আরশাদের। সকাল থেকেই প্রচন্ড মাথা ব্যথা করছিল। শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে বাড়িতে ফিরে এসেছে। অসুস্থ হলে হসপিটালে যেতে হবে সেটাই যেন ভুলে গেছে। ফট করে চোখ মেলে তাকায় আরশাদ। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে ওঠে নোরা। আরশাদ ছেলের দিকে একটু সরে এসে বলে, এখানে উঠে বসো। নোরা বিছানায় উঠে বসে। আরশাদ নোরার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এখন মেসেজ করতে থাকো। নোরা কাঁপা কাঁপা হাতে চুলে ম্যাসাজ করতে শুরু করে। হৃদয় স্পন্দন বেড়ে গেছে। বুকের ভেতরে জোরে জোরে শব্দ হচ্ছে। আরশাদ নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছে। আরশাদ নোরার কোমর জড়িয়ে ধরে রেখে বলে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেকে দেখে রাখবে। ওকে একা ছাড়বে না তুমি। হাতে শক্তি নেই নাকি? চুল জোরে জোরে টানো। কিছুক্ষণ পর নোরা ভয় ভয়ে জিজ্ঞেস করে, এমন কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, চুপচাপ মেসেজ করতে থাকো। এসি টেম্পারেচার কমিয়ে দাও আরো। নোরা আর কোনো প্রশ্ন করে না। এসি রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়। আরশাদ নিস্তেজ হয়ে যায় নোরার বুকে। অনেক আরাম লাগছে এখন, ঘুমও পাচ্ছে। নোরা ঘাড় ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। বাচ্চাটা গভীর ঘুমে বিভোর হয়ে রয়েছে এখন। রাতে জেগে থাকবে। বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে নোরার। ওর এখন মনে হয় বাচ্চাটা ওর নিজেরই। ও নিজেই জন্ম দিয়েছে আব্রাহামকে। ওর মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে এখন আব্রাহামের চেয়ে বয়সে বড় হতো। যা হোক, শূন্য স্থান অপূর্ণ থাকে না। নোরা স্বামী সন্তানকে হারিয়ে দুজনকেই পেয়েছে আবার। আশাদ স্ত্রীকে হারিয়েছে, তার বিনিময়ে স্ত্রী সন্তান দুজনকে পেয়েছে। আব্রাহাম বাবা মাকে হারিয়েছিল, এখন দুজনকেই পেয়েছে। ভাগ্যের পরিবর্তনে অপরিচিত তিনজন এখন এক পরিবার। এদের ভাগ্য এখন একে অপরের সঙ্গে যুক্ত। একজন স্বামী, একজন স্ত্রী, একজন সন্তান, একজন বাবা আর একজন মা। এরা একে অপরের পরিপূরক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। আরশাদ এখনো নোরার বুকে মুখ গুজে শুয়ে আছে উপর হয়ে। নোরা যত্ন নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আরশাদের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। আরশাদ ঘুমিয়ে গেছে নোরা বুঝতে পারছে। আরশাদের শরীর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। মাথার তালু অনেক গরম হয়েছিল। রীতিমতো ভাপ উঠছিল মাথা দিয়ে। হাত থামিয়ে দেয় নোরা। ব্যথা হয়ে গেছে একটানা হাত বুলাতে বুলাতে। আব্রাহাম নড়ে চড়ে কেঁদে ওঠে। পি করে দিয়েছে বোধহয়। নোরা আরশাদের শরীরে আস্তে আস্তে ধাক্কা দিয়ে মৃদু স্বরে বলে, শুনছেন? ছাড়ুন আমাকে, আব্রাহাম কাঁদছে। নোরার ডাকে ঘুম না ভাঙলেও ছেলের কান্নায় ঘুম ভেঙে যায় আরশাদের। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় ধমক দিয়ে বলে, নোরা, কোথায় তুমি? আব্রাহাম কাঁদছে, শুনছো না? আমি তো এখানেই, উঠুন আমার উপর থেকে। অতি নিকটে নোরার স্বর শুনতে পেয়ে মুখ তুলে তাকায়। নোরা মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে। আরশাদ হাতে ভর করে একটু উঁচু হয়। নোরা দ্রুত ওর নিচ থেকে বেরিয়ে যায়। আরশাদ আবার উপর হয়ে শুয়ে পড়ে। নোরা আব্রাহামকে কোলে তুলে নেয় শুকনো কাপড়ে বিছিয়ে। বসে থেকেই খেতে দেয়। খেতে পেয়ে আব্রাহামের কান্না বন্ধ হয়ে যায়। এক হাতে ছেলেকে ধরে রেখে অন্য হাত দিয়ে ভেজা কাঁথা সরিয়ে শুকনো কাঁথা বিছিয়ে নেয়। আব্রাহামকে শুইয়ে দিয়ে নোরা নিজেও শুয়ে পড়ে মাঝখানে। বসে থাকতে পারছে না আর। ছেলেকে আগলে রেখে নিজের অতীতে ডুবে যায় আবার। ওই দিনগুলো নোরা ভাবতে না চাইলেও ভুলতে পারে না। আব্রাহাম ঘুমিয়ে গেছে আবার। এই ছেলে দিনে পড়ে পড়ে ঘুমায় আর রাতে জেগে থাকে। নোরা দিনের বেলায় ঘুমোতে পারে না খুব একটা। দিনের বেলায় ঘুম আসতেই চায় না। যাও একটু ঘুমিয়েছিল আরশাদের জন্য উঠে পড়েছিল তখন। এখন আর ঘুম আসছে না। আরশাদের রাগী তেজি হিংস্র গলার স্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নোরা। কুত্তার বাচ্চা, তুই আবার এসেছিস?
আমার সামনে। আজকে তোকে খুন করে ফেলবো আমি। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কথাগুলো বলেই খপ করে নোরার চুলের মুঠি শক্ত করে ধরে। ব্যথা পেয়ে নোরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। উল্টো ফিরে শুয়ে থাকায় আরশাদের চেহারা দেখতে পাচ্ছে না। নিজের হাতে আরশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি করছেন? ব্যথা পাচ্ছি আমি, চুল ছাড়ুন। আরশাদ চুল ছাড়ছে না, হাতের মুঠো আরো টাইট হয়ে গেছে। মিষ্টি ভাষায় গালি দিচ্ছে সমানে। নোরা আরো কয়েকবার ডাকে, আরশাদ ওর ডাকে সারা শব্দ করে না। নিজের মতো গালাগালি করছে আর চুলের মুঠি ধরে টানাটানি করছে। কি করেছি আমি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন না। আরশাদের ঘুম ভেঙে যায়। এখনো উপর হয়েই শুয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পাশে। নিজের হাতের মুঠোয় নোরার চুল দেখে দ্রুত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে তড়িৎ গতিতে। নোরা মাথার পেছন সাইড হাত দিয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যথায় মনে হচ্ছে মাথার পেছন সাইডের চামড়া সহ চুল তুলে ফেলেছে টেনে। আরশাদ দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে। স্বপ্নের মধ্যে শায়লার চুলের মুঠি ধরেছিল আর এতক্ষণ ওকেই গালি দিচ্ছিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে। কিন্তু বাস্তবে যে নোরার চুলের মুঠি চেপে ধরেছে তা তো ওর কল্পনায়ও ছিল না। এক শয়তানকে মারতে গিয়ে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। নোরার দিকে এগিয়ে নোরাকে টেনে নিজের দিকে ফেরায়। নোরার ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। আরশাদের নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে এখন। নোরার চোখের পানি মুছিয়ে দিতে দিতে অপরাধীর ন্যায় গম্ভীর স্বরে বলে, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দেইনি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এমন করে ফেলেছি। প্রথমেই ডাকুনি কেন আমাকে? নোরা কাঁদতে কাঁদতে বলে, ডেকেছিলাম, আপনি শোনেননি। অনেক ব্যথা করছে। হ্যাঁ। আরশাদ নিজের হাতের দিকে তাকায়। ওর যেই হাত আর একটু হলেই মেয়েটার শরীর থেকে মাথা আলাদা করে দিত বোধ হয়, চুল ধরে টানাটানি করতে করতে। নোরার পাশে শুয়ে পড়ে আবার। হঠাৎ ঘুম থেকে জেগে লাফিয়ে উঠে বসার কারণে মাথার মধ্যে আবার যেন কেমন করছে। বাম হাত দিয়ে নোরার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি তোমার চুলগুলো ধরেছি। এখন মনের মধ্যে আরেকটা ভয় ঢুকে গেল। আজকে দিনে দুপুরে ঘুমের ঘোরে যেভাবে চুল ধরেছিল, কবে যেন ঘুমের ঘোরে গলা চেপে ধরে মেরে ফেলে। ঘুমের ঘোরে আব্রাহামকে যদি কিছু করে, নানান ভয় মাথায় কিলবিল করতে শুরু করে। নানান বিষয়ে চিন্তা করতে করতে কান্না বন্ধ হয়ে গেছে আপনা আপনি। এখনো ব্যথা করছে? নোরা চোখের পানি মুছে বলে, না, ঠিক আছি। আরশাদ নোরাকে টেনে এনে বুকে চেপে ধরে বলে, এরপর থেকে এমন কিছু হলে দ্রুত আমাকে জাগিয়ে দেবে। আচ্ছা। ছোট মেয়েটা আরশাদের বুকের সাথে মিশে গেছে একদম। আরশাদ যখন নোরাকে জড়িয়ে ধরে তখন পিছন থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না আরশাদের সামনে কোনো মানুষ আছে। আব্রাহাম আবার কেঁদে উঠে। আরশাদ নোরাকে ছেড়ে দিয়ে বলে, ওকে মাঝখানে আনো। নোরা উঠে বসে আব্রাহামকে আরশাদের কাছে শুয়ে দিয়ে নিজেও শোয়। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায় আব্রাহামের। আরশাদ ছেলের ছোট্ট হাতটা মুঠো করে ধরে চুমু খায়। বালিশ ছেড়ে নিচের দিকে নেমে ছেলের মাথায় চুমু খায়। মুখ তুলে নোরার মুখের দিকে তাকাতেই নোরা চোখ সরিয়ে নেয়। অল্প খেয়েই ছেড়ে দেয় আব্রাহাম। এখন বেশি খিদে লাগেনি। আরশাদ ছেলেকে নিজের দিকে ফেরায়। বুকে আগলে ধরে কথা বলতে শুরু করে ছোট্ট ছেলের সাথে। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মিলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নোরা শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করে। মাথার পেছনে এখনো ব্যথা করছে। কি শক্ত করেই না চেপে ধরেছিল চুলের মুঠি। কাকে স্বপ্নে দেখে ওর চুলগুলো এভাবে ধরলো, কাকে ওই ভাষায় গালি দিল। ভাবনাগুলো মাথায় ঘুরপাক খেলেও আরশাদকে প্রশ্ন করার দুঃসাহস দেখায়নি নোরা। হন্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করে এরশাদ। নোরা মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে। এরশাদকে দেখতেই পা দুটো থেমে গেছে। কে এই যুবক? এই রুমে এভাবে কেন প্রবেশ করলো? ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকিয়ে দেখে আরশাদ যুবকটার দিকেই তাকিয়ে আছে। নোরা হেঁটে এসে আরশাদের পাশে দাঁড়ায়, মাথা নিচু করে। আরশাদ ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুই এখানে কেন? এরশাদ বোধহয় ভাইয়ের কথা শুনতে পায়নি। অবাক হয়ে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা বাচ্চাটাকে আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। কারা এরা? এই বাড়িতে আর এই রুমে কি করছে? আরশাদের উদাম গা, অফিসের ফর্মাল প্যান্ট পরনে রয়েছে এখনো। অফিসে আরশাদকে না দেখে খোঁজ করলে জানতে পারে আরশাদ মাথা ব্যথার কারণে অফিস থেকে বেরিয়ে এসেছে। অনেকবার কল করলেও রিসিভ হয় না। পরে আরশাদের বাড়ির দারোয়ানকে কল করে জানতে পারে আরশাদ বাড়িতে ফিরে এসেছে। অফিসে একটু কাজ ছিল
সে কাজ শেষ করে ভাইকে দেখতে এসেছে। এখন কি অবস্থা? যদি মাথা ব্যথা ঠিক না হয় তাহলে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু এখানে এসে তো ভীষণ রকমের অবাক হয়ে গেছে। আরশাদ গলার স্বর বাড়িয়ে ডেকে ওঠে। এরশাদ। এরশাদ স্বাভাবিক হয়, নুরার দিকে তাকিয়ে ভাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমার মাথা ব্যথা এখন ঠিক হয়েছে? হ্যাঁ, তুই এখানে এসেছিস কেন? কল করেছিলাম অনেকবার, রিসিভ করনি, তাই দেখতে আসলাম। ভয় পেয়ে গেছিলাম যদি সিরিয়াস কিছু হয়। ফোন গাড়িতেই রয়ে গেছে, এখন ঠিক আছি আমি। এরশাদ নুরার দিকে আঙ্গুল তুলে বলে। ওকে ভাইয়া। আরশাদ নুরার দিকে তাকিয়ে আবার ভাইয়ের মুখের দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, ও নুরা তোর ভাবি। এরশাদ যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা হয়েছে ওর। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় নিয়েই বলে, তুমি বিয়ে করেছো? হ্যাঁ নুরা, ও আমার ছোট ভাই এরশাদ চৌধুরী। নুরা এরশাদের মুখের দিকে তাকায় একবার। দুই ভাইয়ের চেহারায় মিল আছে কিছুটা। আরশাদের পরিবারের মানুষ আছে তাহলে। নুরা নিচের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরশাদ বিছানায় শুয়ে থাকা আব্রাহামের দিকে তাকিয়ে বলে। ভাইয়া ও। বাকি কথা বলার আগে আরশাদ ওকে থামিয়ে দেয়। আব্রাহামকে কোলে তুলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, এরশাদ নিচে আয়। এরশাদ নুরার দিকে আরো একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। নুরার বয়স যে অনেক কম সেটা এরশাদ বুঝতে পারছে। ওর ভাই বিয়ে করেছে, বিশ্বাসই হচ্ছে না ওর। তাও আবার এত ছোট একটা মেয়েকে বিয়ে করেছে। বাচ্চাটা কার? এত ছোট একটা মেয়ের বাচ্চা হয়েছে? এই মেয়ে তো একটা বাচ্চা। এই বাচ্চা আর এই মেয়েকে কোথায় পেয়েছে ওর ভাই? আর বিয়ে করলো কবে? ড্রয়িং রুমে এসে সোফায় বসে আরশাদ, ওর পাশে বসে এরশাদ। কবে বিয়ে করেছো ভাইয়া? 1 সপ্তাহ হয়েছে। বিয়ে করেছো অথচ আমাদের কাউকে একটাবার বললেও না। 1 সপ্তাহ হয়ে গেছে আর আজকে জানতে পারলাম। আরশাদ চুপ করে থাকে। এরশাদ পুনরায় বলে, এই বাচ্চার বাবা কে? আমি আমি বলতে চাচ্ছি ওর আসল বাবা কে? জানি না। কোথায় পেয়েছো ওদের? আব্রাহামকে ডাস্টবিনে পেয়েছিলাম। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এরশাদ। ডাস্টবিনে পেয়েছে মানে কি? তাহলে নুরাকে কোথায় পেয়েছে? অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় পেয়েছো? নুরাকে কিনে এনেছি। মানে? নুরাকে সারা জীবনের জন্য কিনে এনেছি। এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছে ততদিন আমার সাথে থাকবে। কত টাকা দিয়ে কিনে এনেছো? 1 মিলিয়ন। কোথা থেকে এনেছো? এত কিছু জেনে কি করবি? তার মানে এই বাচ্চা মানে আব্রাহাম তোমার বা ভাবির কারো নিজের সন্তান না? আরশাদ রাগী চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকায়। ছেলের তুলতুলে গালে আঙ্গুল ছুঁয়ে চাপা রাগী স্বরে বলে, কে বলেছে তোকে আব্রাহাম আমার আর নুরার আপন সন্তান? এই কথাগুলো মস্তিষ্কের ভেতর গেঁথে নে। দ্বিতীয়বার যেন এমন কথা না শুনি আমি। রেগে যাচ্ছ কেন? আমি এভাবে কিছু বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? বাদ দাও এসব কথা। বাড়িতে যাবে না? ভাবিকে আর আব্রাহামকে নিয়ে বাড়িতে ফিরে চলো। কোথাও যাব না। কেন? আমার ইচ্ছে তুই যা এখান থেকে, বাড়িতে যা। এরশাদ তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আব্রাহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। এরশাদ সোফা ছেড়ে ভাইয়ের পাশে এসে বসে। ওকে আমার কোলে দাও একটু। আরশাদ চোখ তুলে তাকাতেই মুখ কাচুমাচু করে বলে, একটু কোলে নিতে ইচ্ছে করছে। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয়। এরশাদ কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে। ভীষণ মায়াবী চোখ জোড়া, হাত মুখে পুরে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘন্টা খানিক পর এরশাদ চলে যায় বাড়ি থেকে। আরশাদ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। নুরা বিছানায় বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গভীর ভাবে হয়তো কিছু ভাবছে, তাই আরশাদের আগমন টের পাচ্ছে না। আরশাদ কিছু সময় তাকিয়ে থাকে নুরার দিকে। এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠে নুরা। দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আরশাদের সামনে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না, মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বাইরের দিকে তাকিয়েছিলাম। আব্রাহামকে নাও, কাপড় ভিজিয়ে ফেলেছে, চেঞ্জ করে দাও। নুরা আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। আরশাদ টাওয়াল হাতে বাথরুমে প্রবেশ করে। তেল দিয়ে চুল চিটচিটে করে দিয়েছে। আব্রাহামকে নিয়ে বিছানায় বসে আবার ভেজা কাপড় চেঞ্জ করিয়ে শুকনো কাপড় দিয়ে ঢেকে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে। আরশাদ ছেলের উপর ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে নুরা বসে আছে চুপচাপ। বিয়ের এতদিনে আজকে প্রথম আরশাদকে এত কথা বলতে দেখছে। ও তো ভেবেছিল আরশাদ বেশি কথা বলে না, সবসময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনে কথা বলে।
আরশাদ মুখ তুলে ওর দিকে তাকাতেই নোরা দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। নোরা আর আরশাদ দুজনেই দরজার দিকে তাকায়। আরশাদ গম্ভীর স্বরে বলে। কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভিতর। সকলের দিক থেকে চোখ সরিয়ে আরশাদের দিকে তাকায় নোরা। আরশাদ নিজেও ওর দিকে তাকিয়ে আবার নিজের পরিবারের দিকে তাকায়। আরশাদের বাবা মা, ভাই বোন, কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। আরশাদ স্থির হয়ে বসে থাকে আগের মতোই। নোরা জড়সড় হয়ে যায়। এরা কারা? আরশাদের বাড়ির লোক নাকি? আরশাদের ভাইও তো আছে। আরশাদের বাবা এগিয়ে এসে দাঁড়ান আরশাদের সামনে, গম্ভীর স্বরে বলেন। এই বাচ্চা কার? আমাদের। তোমার আর কার? আমার আর আমার ওয়াইফের। তোমার ওয়াইফ কে? আরশাদ নোরার দিকে তাকায়। ওই যে বসে আছে মিসেস আরশাদ চৌধুরী। কে এই মেয়ে? আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে ওই মেয়ে? বংশ পরিচয় কি? আরশাদ রেগে থাকায় ছোট ভাইয়ের দিকে। ঈশাদ দুদিকে মাথা নাড়ায়। আরশাদের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে বলেন। তোমার জন্য মেয়ের অভাব ছিল? দুনিয়ার মেয়ের অভাব হয়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? আরশাদ নিজেও রেগে চিৎকার করে ওঠে। দ্যাটস এনাফ, নাও শাট আপ আব্বু। আরশাদের হঠাৎ চিৎকারে ভয় পেয়ে কেঁদে ওঠে আব্রাহাম। নোরা সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। আরশাদ নোরার দিকে তাকিয়ে ধমকে সুরে বলে। তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে কোলে নিয়ে শান্ত করো। নোরা দ্রুত এগিয়ে এসে আব্রাহামকে কোলে তুলে নিয়ে আরশাদের পাশেই বসে থাকে। আরশাদের বাবা আবার মুখ খুলতে নিলে এরশাদ থামিয়ে দিয়ে বলে। আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে আর এখন কি করছো? চলো এখান থেকে। ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে? নাম পরিচয়হীন একটা বাচ্চা এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে? আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়। খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে। আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেক উপকার করেছো তোমরা আমার। উচ্চ নামডাকওয়ালা বংশ থেকে তো বউ এনে দিয়েছিলে। সে কি করেছে ভুলে গেছো? ভালো বংশের মেয়ে লাগবে না আমার। আমাকে আমার মতো করে থাকতে দাও, বাঁচতে দাও। নোরা আজে বাজে মেয়ে না। ওর চরিত্র নিয়ে একটাও বাজে কথা বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গলে মরলেও আমার কাছেই মরবে। আর যদি আব্রাহামের কথা বলো তাহলে কান খুলে শুনে রাখো। আব্রাহাম এখন আমার ছেলে। ওর সবচেয়ে বড় পরিচয় ও আরশাদ চৌধুরীর ছেলে। আমাদের বিরক্ত না করলেই আমি খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো। আমার মাথা খারাপ করবে না। এমনিতেই মানসিক অবস্থা ঠিক নেই। উল্টাপাল্টা কি করে ফেলবো রাগের মাথায় আমি নিজেও জানি না। সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারো কোনো সমস্যা করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি। তোমাকে বড় করেছে কে? এত দূর এনেছে কে? বড় করার জন্য আর এত দূর আনার জন্য দাম চাইছো? যদি দাম চেয়ে থাকো তাহলে একেবারে শেষ করে দাও আমাকে, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবার বলে। তুমি কি বলতে চাইছো? তোমার টাকায় খেয়ে পড়ে বড় হয়েছি, লেখাপড়া করেছি, আর এই বাড়ি গাড়ি করেছি। এই বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম। তোমাদের কিচ্ছু লাগবে না। আমার শুধু লাগবে একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। এই নোরা, নামো বিছানা থেকে। থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। নোরা বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর শরীর থরথর করে কাঁপছে। আব্রাহাম এখনো কান্না করছে ভয়ে। আরশাদ ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে। 2 মিনিটের মধ্যে ব্যাগ গোছাও। বিলাসবহুল জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের। এতটুকু অ্যাবিলিটি আছে আমার। আরশাদের মা বলেন। কি বলছো আরশাদ? কোথায় যাবে তুমি? এই বিষাক্ত শহর, মানুষ আর পরিবেশ ছেড়ে অনেক দূরে। এই শহরের মানুষ আর বাতাস বিষাক্ত হয়ে গেছে। আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ভালো থাকা সহ্য হচ্ছে না। ইরশাদ বাবার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে। ভাইয়া যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও চলে যাব, যেদিকে যেতে ইচ্ছে করে। আমি খুশি হয়ে তোমাদের জানালাম যে ভাইয়া অতীত ভুলে মুভ অন করেছে, বিয়ে করেছে, সংসার করছে, বউ আছে, বাচ্চা আছে। আর তুমি এসে এখানে আগুন ধরাচ্ছ। শায়লা তো তোমার পছন্দ করা মেয়েই ছিল। কি করেছে সেই মেয়ে? তুমি কি আরেক শায়লাকে বিয়ে করতে বলেছো ভাইয়াকে? সব মেয়ে কি এক হয়? শায়লা এমন ছিল বলে কি অন্য মেয়েও এমন হবে?
অন্য মেয়েকেই তো বিয়ে করেছে। ভাবি কি দেখতে কুৎসিত? ভাইয়ার পছন্দ হয়েছে সেজন্য বিয়ে করেছে। সংসার ভাইয়া করবে, তাই পছন্দটা তারই হওয়া উচিত নয় কি? যদি ভাইয়ার সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কেন হচ্ছে? নাম পরিচয়হীন সন্তান কি কারো ঘরের বউ হয় না? কত শত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, তারা তো এতিমখানা বা হসপিটাল থেকে বাচ্চা দত্তক নেয়। কত শত শিশুর নাম পরিচয়ও তো থাকে না। তোমার মামাতো ভাই তো বাপের পরিচয়হীন মেয়েকে এনে নিজের পরিচয় বড় করেছে, বিয়ে দিয়েছে। নুরা কোনো রকমে শুধু ব্যাগের ভেতর আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়। এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, আমার আগে আগে হাঁটবে, যাও রুম থেকে বের হও। নুরা মাথা নিচু করে দরজার দিকে আগায়। পেছন পেছন আগায় আরশাদ। এরশাদ বড় ভাইয়ের হাত টেনে ধরে। আরশাদ ভয়ঙ্কর রকম রেগে তাকায় ওর দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, রাত হয়ে গেছে ভাইয়া, তুমি এই রাতের বেলা আব্রাহাম আর ভাবিকে নিয়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ছাড়ো আমার হাত। আমি খুব ভালো করেই জানি আমার বউ বাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে। আমাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা থাক তোদের নাম ডাক বংশ পরিচয় নিয়ে। আজকে থেকে সবাই ভাববি আমি আরশাদ চৌধুরী মরে গেছে। মরে তো সেদিনই গেছি, শুধু দেহ থেকে আত্মাটা বের হওয়া বাকি। এরশাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নুরা বলে, না হেঁটে দাঁড়িয়ে পড়েছো কেন? চলো এখান থেকে। কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি কোনো ঝড় তোমাদের দুজনকে ছুতে পারবে না। আরশাদ রুম থেকে বেরিয়ে আসে নুরা আর আব্রাহামকে নিয়ে। এরশাদ আর ওর কাকাতো ভাই দৌড়ে এগিয়ে এসে আরশাদকে আবার থামায়। টেনে ধরে বলে, এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কেন যাচ্ছ? এই বাড়ি গাড়ি করার পেছনে তো তোদেরই অবদান ছিল। এসব নিয়ে থাক তোরা, ছাড় আমাকে। আরশাদের মা এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের হাত মুঠো করে ধরে বলেন, তোমার আব্বুর পক্ষ থেকে আমি মাপ চাইছি আরশাদ। উনি ভুল করে ফেলেছে, মাফ করে দাও। তোমার বাড়ি ছেড়ে তুমি কেন যাবে? যাওয়ার হলে আমরা যাব। তোমার জন্য আমরা যেমন করেছি তেমন তুমিও আমাদের জন্য অনেক করেছো। তোমার আব্বু যা খুশিই বলো, ওনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি নিজের বাড়ি ছেড়ে যেও না আব্বা। ছাড়ো তোমরা আমাকে। যেখানে আমার বউ বাচ্চাকে অপমান করা হয়, ছোট করা হয়, তাদের নাম বংশ পরিচয় নিয়ে কথা ওঠে, সেখানে থাকবো না আমি। পেছন থেকে আরশাদের বাবা বলেন, টাকা দিয়ে কিনে আনলেই সেই মেয়ে সারা জীবন তোমার কাছে থাকবে নাকি? আরেকজন বাকি কথা শেষ করার আগেই আরশাদ সামনের দিকে দৃষ্টি রেখে গর্জন করে বলে, জাস্ট শাট আপ। আর একটাও বাজে কথা বলবে না। নুরার দুনিয়া জুড়ে থাকবো শুধু আমি আর আমাদের ছেলে। ওকে আমি না কারোর সামনে যেতে দেব, না ওর হাতে মোবাইল ফোন দেব, আর না কোনোদিন কোনো ছেলে ওর সামনে আসতে পারবে। প্রয়োজনে ওকে আমি একটা রুমে সারা জীবন পাখির মতো বন্দি করে রাখবো। তারপরেও ওর মনের মধ্যে শুধু আমিই থাকবো। একটু চুপ করে ভাইয়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, হাত ছাড় আমার। তুই আসবি না আমার সামনে, সর এখান থেকে। আরশাদের মা বলেন, আরশাদ, তুমি তোমার বাড়িতেই থাকো, আমরা চলে যাচ্ছি। দেবরের দিকে তাকিয়ে বলেন, ছোট ভাই, আপনার ভাইকে নিয়ে চলুন এখান থেকে। এসেছিলাম ছেলে আর ছেলের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে, আর ইনি এসে এখানে আগুন ধরিয়ে দিল। আরশাদের কাকা আরশাদের বাবাকে টেনে ধরে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এগিয়ে যায় সিঁড়ির দিকে। আরশাদ পেছন থেকে বলে, আর কোনো দিন কাউকে যেন না দেখি এই বাড়িতে। আগামীকাল থেকে তোমাদের অফিসে যাব না আমি। আরশাদের বাবা কিছু বলতে চাইলেন, তার আগেই ওনার ছোট ভাই ওনার মুখ চেপে ধরে বলেন, ছেলেটার মাথায় আর আগুন ধরিও না। ওর মানসিক অবস্থা ঠিক নেই, আমরা সবাই জানি। ও যে অতীত থেকে বেরিয়ে এসেছে এটাই তো অনেক। আমি তো ভেবেছিলাম ও আর এই জীবনে বিয়েই করবে না। ও যখন বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চাইছে তখন ওকে ভালো থাকতে দাও না। মানুষের সামনে এই বউ বাচ্চার পরিচয় দিবে কিভাবে? সেটা ও ভাববে। চুপ করে এখন চলো এখান থেকে। আমি এই বউ বাচ্চাকে কোনোদিন মেনে নিব না। না নিলে চলো এখন। আরশাদ সিঁড়ির কাছে এগিয়ে এসে গলা ছেড়ে মেয়েটার সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলে, আর কোনো দিন আমার অনুমতি ব্যতীত যেন কেউ এই বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে। যদি করে সেদিনই সবাইকে বের করে দেব বাড়ি থেকে। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে আসে। আবার
ব্যাগটা হাতে নিয়ে বলে। ভেতরে আসো। আরশাদের পেছন পেছন ভেতরে প্রবেশ করে নূরা। আব্রাহাম এখনো কেঁদেই চলেছে। বাবার চিৎকার অনেক ভয় পেয়েছে বাচ্চা ছেলেটা। আরশাদ আব্রাহামকে নূরার দিকে বাড়িয়ে দিয়ে বলে। ওকে খাওয়াও। নূরা কোলে তুলে নিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে ছেলেকে নিয়ে। খেতে দিলেও প্রথমে খেতে চায় না আব্রাহাম। আরও কতক্ষণ কান্নাকাটির পর খাওয়া শুরু করতেই কান্না বন্ধ হয়ে যায়। এখনো কেঁপে কেঁপে উঠছে বাচ্চা ছেলেটার ছোট্ট দেহখানা। নূরা এক হাতে আগলে ধরে নিজের বুকের সাথে। ওর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। আরশাদের বাবার কথা শুনে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। যত যাই হয়ে যাক, ও কোনো আজে বাজে মেয়ে নয়। ও নিজে থেকে কোনো পাপ কাজ করেনি, কোনো অন্যায় করেনি। পাপ আর অন্যায় তো হয়েছে ওর সাথে। ও তো দোষী নয়, ও তো ভুক্তভোগী। আব্রাহাম আরশাদের নিজের ছেলে না, ওকে রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছে। অতীতে আরশাদের সাথে কি হয়েছিল, ওর বউয়ের কি হয়েছে, কি করেছে ওর বউ, পুরোটা জানতে ইচ্ছে করছে নোরার। আরশাদ ওর জন্য আর আব্রাহামের জন্য নিজের বাবার সাথে এইভাবে কথা বলল। আরশাদের বলা প্রত্যেকটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। চোখের পানি আরো বেশি পড়তে থাকে। কান্নার শব্দ না হলেও নোরার শরীর কেঁপে কেঁপে উঠছে। বোঝাই যাচ্ছে চাপা কান্না কাঁদছে। আরশাদ এখনো আগের মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিছানায় শুয়ে থাকা দুজনের দিকে। পেছন থেকে নোরাকে দেখেই বুঝতে পারছে নোরা কাঁদছে। কেন আসলো সবাই? ভালোই তো ছিল। আরশাদ তো চিনত নিজের বাবাকে, এই কারণেই কাউকে কিছু বলেনি এতদিনেও। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেসব নিয়ে আর মাথা ব্যথা নেই আরশাদের। এখন না জানলেও পরে ঠিকই জানতো, আর একই কাহিনী করত। সত্য কোনোদিন চাপা থাকে না, কোনো না কোনো ভাবে বেরিয়ে আসেই। বিছানায় উঠে নোরার পাশে লম্বা হয়ে শুয়ে পড়ে। কাত হয়ে নোরার গায়ের উপর হাত রাখে। নোরা দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়, কিন্তু লাভ হয় না। অবাধ্য চোখের পানি সমানে বেরিয়ে আসছে। এই মেয়ে। নোরা সাড়া দিতে চাইলেও পারছে না। সাড়া দেওয়ার আগেই কান্না বেরিয়ে আসবে। এই মেয়ে, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? নোরা গুমড়ে কেঁদে ওঠে এবার। আব্রাহাম খাওয়া বন্ধ করে একবার মায়ের মুখের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। আরশাদ ভালোভাবে জড়িয়ে ধরে নোরাকে। ওর বুকের সাথে মিশে আছে নোরার পিঠ, মাথা টেকে আছে থুতনির সাথে। কাঁদছো কেন? নোরা কান্না জড়ানো গলায় বলে। কি কিছু হয়নি। কিছু হয়নি, তাহলে কাঁদছো কেন? নোরা কথা বলে না। আরশাদ চোখ বন্ধ করে ধীর স্বরে বলে। আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাব? কার কাছে যাব? অন্য পুরুষের হাত ধরে? আরশাদের গলার স্বর আর কথা শুনে নোরার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এমন কথা বলছে কেন আরশাদ? অন্য পুরুষের হাত ধরে কেন চলে যাবে? কথা বলছো না কেন? অন্য পুরুষের সাথে কেন যাব? আমাকে ভালো না লাগলে? নোরা ঘাড় উল্টে আরশাদের মুখের দিকে দেখার চেষ্টা করে। আরশাদ আবার বলে। অন্য পুরুষের দিকে তাকালেও তোমার চোখ উপড়ে নেব আমি। তুমি শুধু আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে। এই আরশাদ চৌধুরীকে তোমার মনের অলিতে গলিতে শুধুমাত্র আমার আপনাকেই বাসবো। অনেকের কথা মনে পড়ে না তোমার? নোরা স্তব্ধ। উত্তর দাও। মনে পড়ে না। কেন পড়ে না? ভালোবাসনি ওকে? ও তো তোমার স্বামী ছিল। ভালোবাসিনি ওনাকে। ভালোবাসার মতো কোনো কিছু উনি করেননি আমার জন্য। সব দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আরশাদ নোরাকে বিয়ে করে আনার পর থেকে আজ পর্যন্ত ওর সাথে করা ব্যবহারের কথাগুলো স্মরণ করে। ও নিজেও তো নোরার সাথে সেরকম
হয়ে গিয়েছিলাম। একজনের রাগ আরেকজনের উপর ঝেড়েছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মাফ করবে না আমাকে? ভালোবাসবে না আমাকে, নাকি অনেকের মতো আমিও তোমার মনে জায়গা পাবো না? নুরার দু চোখ ভরে ওঠে আবার। প্লিজ ভালোবাসো আমাকে। বলো ভালোবাসবে। বলো বেইমানি করবে না আমার সাথে। কোনোদিন ঠকাবে না আমাকে। কি হলো বলো? নুরা ফুঁপিয়ে ওঠে আরশাদের পাগলামো কথা শুনে। আরশাদ নুরাকে আবার বুকে চেপে ধরে চুলে হাত বুলিয়ে বলে, দেখো আর কষ্ট দেব না আমি তোমাকে, একটু কষ্ট দেব না, প্রমিস। শুধু সারা জীবন আমাকে ভালোবাসবে। তোমার হৃদয়ের গভীরে তো এখনো কোনো পুরুষের জায়গা হয়নি, সেখানে তুমি আমাকে জায়গা দাও সারা জীবনের জন্য। নুরা আরশাদের টি শার্ট খামচে ধরে শক্ত হাতে। ভয় লাগলেও কাঁদতে কাঁদতে বলে, আপনি আর ধমক দিবেন না আমাকে? দেব না। রাগারাগি করবেন না আমার সাথে? করব না। তাতে কষ্ট দেবেন না আমাকে? আরশাদের চোখ বন্ধ করে একটু দম নিয়ে তারপর বলে, দেব না। এতদিন যা যা করেছি এমন কিছু আর করব না। তুমি শুধু আমার কথা শুনবে, চলবে, আমাকে আর আমাদের ছেলেকে ভালোবাসবে। সব করব। আমাকে কোনোদিন ঠকাবে না, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, প্রতারণা করবে না আমার সাথে, মিথ্যে বলবে না আমাকে। কিচ্ছু করব না। কাঁদছো কেন? আব্বুর কথায় অনেক কষ্ট পেয়েছো? তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর কেউ আসবে না এই বাড়িতে। আপনি ওনাদের সাথে এমন করলেন কেন? আব্বু কি বলেছে শোনোনি? নুরা চুপ করে থাকে। খাবার খাবে? ওঠো। আরশাদ নুরাকে ছেড়ে দেয়। নুরা উঠে বসে, আরশাদ নিজেও উঠে বসে। হাত মুখ ধুয়ে দুজনেই ফ্রেশ হয়। মিট খাবার দিয়ে গেছে। আরশাদ এখন নুরাকে আর খাবার বাড়তে বলে না, নিজেই খাবার বেড়ে দেয় একটা প্লেটে। চেয়ার টেনে নিজের পাশে এনে নুরার দিকে তাকিয়ে বলে, এখানে বসো। নুরা বসে আরশাদের পাশে। আরশাদ ভাত মেখে নুরার মুখের সামনে তুলে ধরে বলে। হা করো। বিনা বাক্যে হা করে নুরা। আরশাদ নুরার মুখে ভাত পুড়ে দিয়ে নিজের মুখে নেয়। নিজের হাতে নুরাকে খাইয়ে দিতে থাকে, নিজেও খেতে থাকে। নুরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আরশাদ মুখে ভাত পুড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দেয় নিজ হাতে। গালে হাত রেখে নরম স্বরে বলে, কি হয়েছে? বন্ধ করে হা করো। নুরার চোখের পানি মুছে কান্না বন্ধ করার চেষ্টা করে। বড় বড় করে শ্বাস নেয়। আরশাদ ভাতের লোকমা তুলে ধরে
আর কে এসেছে? আপনার ছোট্ট ভাই। আর কেউ আসেনি? না স্যার। ভেতরে আসতে দিন। দারোয়ান বেরিয়ে যায়। কয়েক মিনিট পরে এরশাদ আর ওর মা ভেতরে প্রবেশ করে। আরশাদ একবার দুজনের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। আরশাদ, কিসের জন্য এসেছো? এভাবে কথা বলছো কেন? কিভাবে আশা করছো? কেন এসেছো সেটা বলো। এখনো রেগে আছো? কি জন্য এসেছো সেটা বলো। বাড়ি ফিরে নাতিকে কাছে পেতে চাই। তোমাদের কি মনে হয় যেখানে আমার স্ত্রী সন্তান সম্মান পাবে না আমি ওদের সেখানে নিয়ে যাব? সম্মান পাবে না কেন? অবশ্যই পাবে সম্মান। বাড়ি বয়ে এসে অপমান করে গেছো, আর এখন বলছো বাড়িতে নিয়ে গিয়ে সম্মান দেবে? হাউ স্ট্রেঞ্জ। এভাবে বলছো কেন? আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে ওই বাড়িতে যাচ্ছি না। আরশাদের মা আরশাদের পাশে বসেন, ছেলের হাত ধরে বলেন, বাবা প্লিজ ফিরে চলো। তোমার আব্বু আর কিছু বলবে না। উনি মেনে নিয়েছে তোমার স্ত্রী সন্তানকে। মেনে নিল কেন? উনি নিজের ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরেছে ভালো কথা, কিন্তু আমরা যাচ্ছি না। নোরা এখনো ছোট, বাচ্চা একটা মেয়ে। ও একা বাচ্চা হয়ে আরেক বাচ্চাকে একা একা কিভাবে সামলাবে? আমি আছি তো, আমি ওকে সাহায্য করব। তুমি তো সবসময় বাড়িতে থাকবে না। বাড়িতে না থাকলে থাকবো কোথায়? অফিসে তো আর যাবই না, বাইরেও আমার কোনো কাজ নেই। তুমি নিজের বিজনেসের জন্য তো বছরে 2-3 বার স্পেনে যাও। তখন নুরা একা একা কিভাবে সামলাবে? বাড়িতে মেড আছে। তুমি যাবে না? না। নোরা যদি রাজি হয় যেতে, তবুও যাবে না। আমার কথার উপরে নুরা টু শব্দ করারও সাহস করবে না। মেয়েটাকে এইভাবে ভয় দেখাচ্ছ কেন তুমি? আমার কথা শেষ হলে আসতে পারো, আমার কথা বলতে ভালো লাগছে না। আরশাদ, আমি তোমার মা। সেজন্যই এতক্ষণ ধরে কথা বলছি। প্লিজ ফিরে চলো বাবা। তোমাদের কি মনে হয় যেই রুমে ওই নষ্ট মহিলা বছরের পর বছর থেকেছে সেই রুমে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে থাকবো? ওই রুমে না থাকলে অন্য রুমে থাকবে। আমি ওই বাড়িতেই ফিরতে চাই না। তুমি অতীত থেকে পালিয়ে বাঁচতে চাইছো? তুমি সব কিছু থেকে পালালেও নিজের থেকে কিভাবে পালাবে ভাইয়া? ওই রুমে ওই বাড়িতে শায়লা থাকলেও তোমার বুকেই তো ঘুমিয়েছে। আগুন চোখে তাকায় ভাইয়ের দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, আমি বলতে চাইছি অতীত থেকে পালিয়ে বাসার চেয়ে অতীত ভুলে যাওয়াই ভালো। তুমি ফিরে চলো। ভাবি আর আব্রাহামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো, অতীতের সব ভুলে যাবে শীঘ্রই। আমি যাব না ওই বাড়িতে। এক কথা কতবার বলতে হয়? আব্বু তোমাদের যেতে বলেছে। তাহলে সে আসেনি কেন? ইগোর জন্য। ইগো নিয়েই থাকতে বলো গিয়ে। আরশাদ, ফিরে চলো। ওখানে গেলে আব্রাহাম পরিবারের সবাইকে কাছে পাবে তুমি। আর নুরারও বেশি কষ্ট হবে না। ওকে একা একা সামলাতে একটা বাচ্চা বড় করা খুব ইজি না। আমি যাব না বলছি তো। প্রয়োজনে সব কাজ ছেড়ে ছুড়ে আমি বাড়িতেই থাকবো। আরশাদের রাগ দেখে ওর মা চুপ হয়ে যান। আব্রাহাম ড্যাব ড্যাব করে বাবার মুখের দিকে তাকিয়ে হাত খাচ্ছে। ওকে দেখতে ভীষণ আদুরে লাগছে। নাতিটাকে একটু কোলে দাও। আরশাদ ঘাড় কাত করে মায়ের মুখের দিকে তাকায়, মুচকি হেসে বলে, নাতি? রাস্তার নাম পরিচয়হীন একটা বাচ্চাকে বাড়িতে তুললে বাড়ির মান সম্মান কমে যাবে না? একটা আজে বাজে মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিলে আব্বুর বংশের নাম ছোট হবে না? আরশাদ। আরশাদ চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ। আব্রাহামকে মায়ের কোলে দিয়ে বলে, আমি এখন কোথাও যাব না। যদি কোনো দিন যেতে ইচ্ছে করে তাহলে যাব, আর ইচ্ছে না করলে যাব না। তোমার অহংকারী হাজবেন্ডকে বলে দিও এই আরশাদ কারো ধার ধারে না, না এই সমাজের আর না মান সম্মানের। আমি যেভাবে খুশি থাকবো, ভালো থাকবো সেটাই করব। অন্য কাউকে খুশি করার জন্য, ভালো রাখার জন্য নিজের খুশি আনন্দ ভালো থাকাকে বিসর্জন দেব না। প্রকৃতিতে রাত নেমে এসেছে। চারপাশ অন্ধকারে নিমজ্জিত। আশেপাশে কোথাও নেই শহরের কোলাহল, ব্যস্ততা। একদম শান্ত নীরব পরিবেশ। এরশাদ আর ওর মা রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওনারা হাজার চেষ্টা করেও আরশাদকে যাওয়ার জন্য রাজি করাতে পারেনি। আরশাদ নিজের কথায় অনড়।
যাবে না মানে যাবে না। ওর যদি কোনোদিন যেতে ইচ্ছে করে তখন যাবে। আব্রাহাম একটু আগেই ঘুমিয়েছে। নোরা চুপচাপ শুয়ে আছে ছেলের পাশে। আরশাদ নিচে গেছে, এখনো আসেনি। বেশ কিছুক্ষণ পর আরশাদ রুমে প্রবেশ করে। নোরা মাথা তুলে তাকায় ওর দিকে। আরশাদ দরজা লাগিয়ে এগিয়ে আসে হাসি মুখে। এই গম্ভীর রাগী মুখে এখন বেশিরভাগ সময় হাসি ফুটে থাকে। হাসলে লোকটাকে মারাত্মক লাগে। নজর কেড়ে নেয় ওই হাসি। আরশাদ সোজা এসে বিছানায় উঠে নুরার দুদিকে 4 হাত পা দিয়ে ঝুঁকে পড়ে মুখের কাছে। নুরার মুখের উপর ফু দিয়ে ভ্রু নাচিয়ে বলে। কি দেখো এভাবে তাকিয়ে? নুরা এলোমেলো দৃষ্টি বুলিয়ে বলে। তো কই? একটা কথা বলো। কথা বলতে গেলে তুমি তোতলাও কেন? কই? একটু আগেই তো কই বললে। নুরা চুপ করে থাকে। আরশাদ নুরার উপর ভর ছেড়ে দেয়। ঘাড়ে মুখ গুজে মৃদু স্বরে বলে। তুমি সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকো, আমি চুপচাপ সোজা হয়ে তোমার সামনে বসে থাকবো। শুধু আমি বাদে অন্য কারো দিকে না তাকালেই হলো। আমি অন্য কারো দিকে তাকাতেই চাই না, অন্য কারো নজরে যেতে চাই না। হাজার অন্ধকার রাত পেরিয়ে তোমার নামে ভোর হোক, আমি সেই প্রত্যেক ভোরে ঘুম থেকে জেগে তোমাকে দেখতে চাই। তোমার মিষ্টি হাসি দেখতে চাই, তোমার হাতের নরম ছোঁয়া পেতে চাই। অনন্তকাল তুমি আমার হয়েই থাকো। থাকবো। বলো ভালোবাসি। নুরা চুপ করে থাকে। বলছো না কেন? তখন তো বললাম। সারাদিন বলবে, আমাকে যখনই দেখবে তখনই বলবে। আমি সব সময় তোমার মুখ থেকে ভালোবাসি শুনতে চাই। এখন বলো। ভালোবাসি আপনাকে। আরেকবার বলো, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ভালোবাসি আপনাকে। আমিও ভালোবাসি তোমাকে। একটু চুপ করে আরশাদ আবার বলে। আমি আরো 3-4 বাচ্চার বাবা হতে চাই। বলো, আরেকটা সন্তান করে দেবে? আব্রাহাম তো এখনো ছোট। তো কি হয়েছে, আমার বাচ্চা ভীষণ ভালো লাগে। আমি ছোট ছোট 2জন বাচ্চাকে একসাথে কিভাবে দেখব? আরেকজন হতে হতে আব্রাহাম তো হামাগুড়ি দেওয়া শিখে যাবে। আমাকে পাগল বানিয়ে ফেলবেন তো 3জন মিলে। তখন আমি ভালো হয়ে যাব, কাজ বাজ সব ফেলে তোমার সাথে ছেলে মেয়েকে বড় করব। নুরা বলে না কিছু। গত 2 দিন ধরে আরশাদকে দেখছে আর অবাক হচ্ছে। হুট করে পুরো আরশাদ চৌধুরী পরিবর্তন হয়ে গেছে। রাগী গম্ভীর আরশাদ চৌধুরী হারিয়ে গিয়ে প্রেমিক আরশাদ চৌধুরী হাজির হয়েছে। আরশাদ একটু উঁচু হয়। নুরার ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খেয়ে গালের সাথে গাল ঠেকিয়ে সুর ধরে গান গাইতে শুরু করে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি, আমি পাড়ি দেব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটা। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।